বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 8 জুন 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি রিভিশন ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস, এবং আজ আমরা আলোচনা করব চুক্তি রদ, রেসিশন অফ কন্ট্রাক্ট। চুক্তি রদ ইংরেজিতে বলে রেসিশন অফ কন্ট্রাক্ট। এখানে একটু লিখে রাখেন দলিল রদ। যদি আপনাকে দলিল রদও আসে, চুক্তি রদও আসে, ধরে নিবেন হচ্ছে একই জিনিস। এবং এটা আলোচনা করছে ধারা 35 থেকে 38। ধারা 35 থেকে 38। তো চুক্তি রদের মামলা কখন করে? আমরা প্রথমেই চলে আসি যে চুক্তি রদের মামলা দেখেন, কার্য সম্পাদনের মামলা সম্পর্কে গতদিন আমরা বিস্তারিত আলোচনা করেছি যে যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে, তাকে দিয়ে যদি সেই কাজই করাইতে চাই তাহলে আমাকে মামলা করতে হবে 12 ধারার সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা। আর চুক্তি রদ হলো যে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, এখন আমি জানলাম যে সে মিথ্যা কথা বলে আমার চুক্তি করাইছে, বা ভুল বিবরণ দিয়ে চুক্তি করাইছে, বা অনুচিত প্রভাব খাটাইয়া চুক্তি করাইছে, তখন আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না। তুমি তোমার মতো, আমি আমার মতো, এটা বলে চুক্তি রদ। বুঝেছেন? এই যে দেখেন 35 ধারার অধীনে একটি লিখিত চুক্তি গোলদেন 3টি ক্ষেত্রে মকদ্দমা দায়ের করা যায়। তাহলে চুক্তি রদের মামলা করা যায় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। যে ক্ষেত্রে চুক্তিটি লিখিত এবং বাতিল যোগ্য, গোলদেন চুক্তিটা কি লিখিত এবং বাতিল যোগ্য। চুক্তি রদের মামলা করতে হলে ওইটা অবশ্যই লিখিত হইতে হবে এবং বাতিল যোগ্য হতে হবে। এখন যদি বলেন স্যার বাতিল যোগ্য কি, টার্মিনেবল বাই দা প্লেইনটিফ বা অবসানযোগ্য বাদী দ্বারা। বাতিল যোগ্য হলো, আপনারা ল অফ কন্ট্রাক্ট পড়েছেন এলএলবি তে, যখন কোনো চুক্তিতে এক পক্ষ ভুল বর্ণনা দেয় বা প্রতারণা করে, তখন চুক্তি অপর পক্ষ যখন বুঝতে পারে যে এটা ভুল বর্ণনা দিয়ে চুক্তিটা করাইছে, তখন সে বাতিল করতে পারে। আপনি বললেন যে এই সার কারখানায় বছরে 500 মণ সার উৎপাদিত হয়, প্রাথমিক চুক্তি হয়েছে, এখন সে জানে 500 মণ তো পরের কথা, 50 মণও হয় না। তার মানে প্রতারণা করে চুক্তিটা বা ভুল বর্ণনা দিয়ে চুক্তিটা করেছে, এক্ষেত্রে রদ করা যাবে। কে রদ করবে? যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে। সে যতক্ষণ পর্যন্ত রদ না করতেছে ততক্ষণ পর্যন্ত এটা একটা বৈধ চুক্তি। আচ্ছা, যে ক্ষেত্রে চুক্তিটি যে কারণে অবৈধ তা চুক্তি হতে স্পষ্ট প্রতীয়মান হয় না, যার জন্য বাদী অপেক্ষা বিবাদীর বেশি দায়ী করা যায়। এরকম হতে পারে যে চুক্তিটা কি কারণে অবৈধ সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কারে বেশি দায়ী করছে? বাদী অপেক্ষা বিবাদীকে। তারপরে দেখেন, যে ক্ষেত্রে বিক্রয় বা লিজ চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দেওয়া হয়েছে, আদালত, এই জায়গায় বিক্রেতা আছে না, বিক্রেতারা কেটে ক্রেতা লেখেন, বি টুক কেটে দেন। ক্রেতা বা লিজ গ্রহীতাকে যে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিয়েছে সেই অর্থ পরিশোধ করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। এই কথাটার অর্থ হলো, ধরেন আপনি ওই ক্রেতা মামলা করছে, কালকে যে 12 ধারা মামলা করছে যে অমুক রে ইয়রনার অমুক রে বললেন জমি বিক্রি করতে। এখন আদালত বললো যে এই জমি বিক্রি করবে, এখন ক্রেতা তুমি 5 লাখ টাকা দাও রে, মামলা ডিক্রি দিয়ে দিছে 5 লাখ টাকা দাও, কিন্তু সে টাকা দিতে পারে নাই। তাহলে তার চুক্তি কি করা হবে? রদ করা হবে। তাহলে ক্রেতারে বা লিজ গ্রহীতারে অর্থ পরিশোধের নির্দেশ দিছে, সে ব্যর্থ হইছে, তাহলে চুক্তি কি করা হবে? রদ করা হবে। সো আপনি যেটা মনে রাখবেন, এই কথা বলা যাবে না, প্লিজ কথা বলবেন না। যেটা মনে রাখতে হবে যে একটা চুক্তি বাতিল যোগ্য লিখিত এবং কি হলে বাতিল যোগ্য, লিখিত এবং বাতিল যোগ্য। তো আমরা এখানে আর পড়তেছি না, জাস্ট এখানে বাতিল যোগ্য বলতে বোঝায় এই যে এই জায়গায় একটা কথা আছে দেখেন, চুক্তি 19 আর 19 ক, ওই পাশে আছে 19 আর 19 ক ধারায়, একটা মুখস্থ করা লাগবে না, জাস্ট এমনি মনে রাখবেন, জবরদস্তি। পাইছেন? এই যে জবরদস্তি, প্রতারণা, মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হলে বা চুক্তিতে অসঙ্গত প্রভাব দ্বারা সম্মতি আদায় করা হলে, যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছে সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটা কি বাতিলযোগ্য হবে। উদাহরণ দেখেন, প্রতারণা করার অভিপ্রায় এ মিথ্যা বর্ণনা প্রদান করে যে তার কারখানায় 500 মণ সার প্রস্তুত করা হয়, বি কে উক্ত সার কারখানা ক্রয় করতে প্ররোচিত করে। এখন বি যদি দেখে যে 500 মণ হয় না, হয় অ্যাকচুয়ালি তার চেয়ে অনেক কম, তাহলে বি এর ইচ্ছাক্রমে চুক্তিটা কি হবে? বাতিলযোগ্য হবে। এখন এই জায়গায় আপনি যদি 12 ধারা মামলা করেন তাহলে কিন্তু হয় না। মানে আপনি বিষয়টা দেখেন, সে প্রতারণা করছে, আমি 12 ধারা মামলা কেন করবো? আমার চুক্তি তো হয়েছে। 12 ধারা মামলা আমরা কখন করি? যখন সে কাজটা করতে চাচ্ছে না। এখন তাহলে চুক্তি রদের মামলা কত ধারায় করে? 35 ধারা। এবার চলে আসেন যে চুক্তি রদের মামলা করতে পারে এই পাশে, আর মাঝখানে সব বাদ
যে চুক্তিরোধের মকদ্দমা দায়ের করতে পারে। 12 ধারার মামলা, কার্য সম্পাদনের মামলা কি করতে পারে জানেন? যে চুক্তির পক্ষ সে, মানে যে সংক্ষুব্ধ বা চুক্তির পক্ষ অপর পক্ষ ভঙ্গ করছে, এই পক্ষ মামলা করতে পারে, সে হলো 12 ধারা। এবার আসেন 35 ধারা মামলা করতে পারে কে? সহজ কথা, 35 ধারার মামলা, এই যে দেখেন আন্ডারলাইন করে দিই, চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো ব্যক্তি চুক্তিরোধের মামলা দায়ের করতে পারে। সুতরাং বলতেন শুধুমাত্র চুক্তির পক্ষ ছাড়াও যে যে কোনো ব্যক্তি ছাড়াও যে কোনো ব্যক্তি চুক্তিতে যার স্বার্থ আছে সে চুক্তিরোধের মামলা দায়ের করতে পারে। এটার কথা অর্থ হলো যে শুধুমাত্র চুক্তির পক্ষই যে চুক্তিরোধের মামলা করতে পারে বিষয়টা তা না, যে কোনো ব্যক্তি ওই চুক্তি দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই চুক্তিরোধের মামলা করতে পারে। সুতরাং চুক্তিরোধের মামলার ক্ষেত্রে বাদীকে উক্ত চুক্তির পক্ষ হওয়ার প্রয়োজন নাই। দেখছেন আমার মডেল টেস্টে বা বিভিন্ন প্রশ্ন যদি এভাবে আসে, চুক্তিরোধের মামলায় বাদীকে পক্ষ হওয়ার দরকার নাই চুক্তির, কিন্তু বিবাদীকে কিন্তু অবশ্যই পক্ষ হইতে হবে। বুঝেন কিনা? বাদী তো যে কেউ হইতে পারে ক্ষতিগ্রস্ত, কিন্তু বিবাদী তো অবশ্যই ওই চুক্তির কি হইতে হবে? পক্ষ হইতে হবে, কারণ তার বিরুদ্ধেই তো আমি মামলাটা করছি। একটু ঘুরাই দিলে শেষ। এখন আপনারা অনেকে আমার প্রশ্নের প্যাটার্ন দেখে মনে করেন কি স্যার যে প্রশ্ন দেয় এত জীবনও আসবে না, জীবনে আসবে না। আপনি জানেন আপনাদের জুডিশিয়ারি দিন দিন, আপনার আইন তো আগেও যা ধারা ছিল এখনো সেই ধারা আছে, এখন তারা তো নতুন ধারা তো যোগ করতে পারবে না। তাহলে এখন কি করবে? কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করবে আস্তে আস্তে, আস্তে আস্তে জুডিশিয়ারির দিকে যাবে, যে জুডিশিয়ারি পরীক্ষা যেভাবে হয় সেভাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমার আপাতত মনে রাখতে হবে চুক্তিরোধের মামলা কি করতে পারে ভাই? ওই চুক্তি দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই পারে। ধরেন এইভাবে বলা যায় যে হিন্দু যৌথ পরিবারের এক ম্যানেজার সব পরিবারের সম্মতি ছাড়া না নিয়ে উনি একটা চুক্তি করছে, তাহলে চুক্তির এক পক্ষ হলো ম্যানেজার আর এক পক্ষ হলো আর একজন। অন্যান্য পরিবারের সদস্যগণ যদি ওই চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তিরোধের মামলা করতে পারে। এই যে দেখেন উদাহরণ, যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার কোন চুক্তি সম্পাদন করলে উক্ত চুক্তি রদের জন্য যৌথ হিন্দু পরিবারের যে কোনো সদস্য মকদ্দমা দায়ের করতে পারে, যদিও উক্ত সদস্য উক্ত চুক্তির কি ছিল না? পক্ষ ছিল না। বুঝেছেন? তাহলে চুক্তি রদের মামলায় কি পক্ষ হওয়া লাগবে? না, পক্ষ হতেও পারে নাও পারে। তামাদি মেয়াদ 1 বছর, 114 অনুচ্ছেদ অনুসারে 1 বছর মনে রাখলে হবে। তাহলে 12 ধারা মামলার তামাদি মেয়াদ 1 বছর, 35 ধারা মামলার তামাদি মেয়াদও কি 1 বছর। কোর্ট ফি দেখেন অ্যাড ভ্যালোরাম, 12 ধারাও অ্যাড ভ্যালোরাম, এখানেও কি অ্যাড ভ্যালোরাম। এখানে ধারা 36 লেখেন, ধারা 36 লেখেন। লাল লেখা থাকলে সমস্যা নাই, যার লেখা নাই সে একটু লেখেন। লেখেন শুধুমাত্র ভুলের কারণে, শুধুমাত্র ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় না। তবে যার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, যার বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে সেই পক্ষকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা গেলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা গেলে করা যায়, মানে ভুলের কারণেও চুক্তি রদের মামলা করা যায়। দেখছেন? একটু কথা শুনেন, আপনি জাস্ট মনে রাখবেন একটা চুক্তিতে ভুল আছে। আমি জমি বিক্রি করছি শওকত আলম আর এজাহারুল সাহেবের কাছে, এখন দলিলে নাম আসছে শওকত আলমের, এজাহারুল সাহেবের নাম আসে নাই, এই ক্ষেত্রে চুক্তি রদের মামলা করা যাবে না। বুঝছেন? এক্ষেত্রে মামলা করতে হয় কি সংশোধন, কি মামলা? দলিল সংশোধন। আচ্ছা, এই পরের যে একটা লাইন লিখলাম, কথা শুনান কারা, পরের যে একটা লাইন লিখলাম এই লাইনের অর্থ আপনার মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। এই লাইনটার অর্থ হলো
যে যদি তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, মানে একজনের বিরুদ্ধে রায় ডিক্রি হয়ে গেছে, ধরে নেন তার রায় ডিক্রি কিছুই হয় নাই, যদি আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে ভুলের কারণেও মামলা করা যায়। এতটুকু বুঝেন, আর গভীরে যাব না। আর এতটুকু না বুঝলেও সমস্যা নাই, জাস্ট ভুলে রাখেন 36 ধারায় কি বলছে, ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় না। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে ভুলের কারণেও চুক্তি রোধের মামলা করা যায়, যদি অপোজিট পক্ষকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। জি, 37 ধারাটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারায় বাদী লিখিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের গোলদেন বিকল্প হিসেবে চুক্তি রোধের জন্য আবেদন করতে পারে। 37 ধারায় বলছে যে বাদী তো 12 ধারার মামলা করছে, 12 ধারার মামলা করে সে চাইছে যে ওনার আমার চুক্তির কার্য সম্পাদন করা হোক, তারে বলেন এই জমিটা বিক্রি করতে। আর সে যদি বিক্রি না করে, যদি আমারে 12 ধারার ডিক্রি না দেন, তাহলে আমার চুক্তি রদ করা হোক, মানে ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায় কত ধারায়? 37 ধারায়। বিবিআই কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ চাওয়া যায় কত ধারা? 37 ধারা, সেকশন 37। তাহলে চুক্তি রদের মামলা করে কত ধারায়? চুক্তি রদের মামলা করে 35 ধারায়। ভুলের কারণে চুক্তি রদের মামলা করা যায় না কত? 36। আর কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ কত? 37। আপনার ধারা মনে না থাক, অ্যাটলিস্ট এটা মনে থাকা উচিত যে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে কত? 37, বিকল্প হিসেবে চুক্তি রদ 37। 38 ধারাটা দেখেন, 38 ধারার অধীন আদালত চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। চুক্তি রদ করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, অনেক কথায় জায়গায় লেখা, এত পড়ার সময় নাই। এই জায়গায় চুক্তি রদ যারে ডিক্রি দিছে, মানে যে বাদী যে ডিক্রি পাইছে, সে ক্ষতিপূরণ দিবে বিবাদীরে। মানে আমি মামলা করছি চুক্তি রদের, আমার আদালত ডিক্রি দিছে চুক্তি রদের, এখন সে ক্ষতিপূরণ দিবে বিবাদীরে, মানে যে মামলায় হারছে তারে। কিন্তু 19 ধারার যে ক্ষতিপূরণটা এর আগে গতকাল পড়ছি, ওটা বিবাদী দেবে বাদীরে, সোলাটিয়াম বিবাদী দেবে বাদীরে। 19 ধারার ক্ষতিপূরণ যে হারছে সে দেবে বাদীর, নাকি? কিন্তু এখানে বাদী দিবে বিবাদীকে, মানে যিনি মামলা করছে তারে আদালত ডিক্রি দিছে। এখন ডিক্রি দেওয়ার পরে আদালত বলতেছে বাবাজি তোমার তো ডিক্রি দিলাম, তোমার ডিক্রি পাওয়ার কারণে তো বিবাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তুমি তাহলে ক্ষতিপূরণ দিবা কারে? বিবাদীরে। এখন এই জায়গায় আপনার একটা প্রশ্ন মনের মধ্যে উত্থাপিত হবে যে স্যার, প্রতারণা করলো সে, অনুচিত প্রভাব খাটালো সে, আমি মামলা করলাম চুক্তি রদের, আবার আমি কেন ক্ষতিপূরণ দিব? আসছে না মনের মধ্যে? এখন এটা তো সব ক্ষেত্রে দিবে না। যে ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে আদালত বিবেচনা করতেছে যে বিবাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে? আমি একটা উদাহরণ দিই, গতকালও দিছি, লিখিত হিসেবে পড়াচ্ছিলাম এই জিনিস। এটা হচ্ছে এরকম যে ধরেন আপনারা এই যে এজাহারুল সাহেব আর শওকত আলম, ওনারা 5 বিঘা জমির মালিক। এখন ওই 5 বিঘা জমির উপর দিয়ে জনসাধারণ হাঁটাচলা করে, তাদের সুখাধিকার অর্জিত হয়েছে, একটানা 20 বছর বেশি সময় জনসাধারণ গ্রামবাসী হাঁটতেছে। এখন ওই 5 বিঘা জমি ওনারা একজনের কাছে বিক্রি করে দিচ্ছে, যে আবুল হোসেন খানের কাছে বিক্রি করে দিচ্ছে। এখন আবুল হোসেন খান আবার ওই জায়গায় একটা ফ্যাক্টরি দিবে, একেবারে সীমানা প্রাচীর দিয়ে ফ্যাক্টরি দিবে। এখন আবুল হোসেন খান যদি সীমানা প্রাচীর দিয়ে ফ্যাক্টরি দেয়, তাহলে জনসাধারণের হাঁটার অধিকার আর থাকে না। এবং ওই জায়গাটুক দিয়ে যদি না হাঁটে, তাহলে তাদের অনেক ঘুরে, আছে না এরকম অনেক জায়গা, অনেক ঘুরে যাওয়া লাগে। তো এই জায়গায় চুক্তির এক পক্ষ হলো ইজারুল সাহেব আর শওকত আলম, আর এক পক্ষ হলো আবুল হোসেন, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? গ্রামবাসী। গ্রামবাসী মামলা করছে চুক্তি রদের, যে রনার এই চুক্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আমাদের হাঁটার অধিকার হারাচ্ছি। তখন আদালত গ্রামবাসীর অনেক লোকের কথা শুনে বললো যে ঠিক আছে, তাহলে চুক্তি রদ করা হোক, বাট তোমাদের কথার ভিত্তিতে তো চুক্তি রদ করলাম, কিন্তু এই যে যে চুক্তির যে দুই পক্ষ, এরা তো তোমাদের কারণে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো তোমরা এত কোটি টাকা ক্ষতিপূরণ এদের দিয়ে দেবা, যদি দাও তাহলে ডিগ্রি পাবা, নাইলে পাবা না। বুঝেছেন? তাহলে এই জায়গা যিনি হ্রদের ডিগ্রি পাচ্ছে তিনি আবার কি দিচ্ছে? ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু এ কিন্তু সব ক্ষেত্রে না। ওই যে আমারে প্রতারণা করে আমারে জমি সার কারখানা বলছে 500 মন হয়, আমি জানলাম 50 মন হয় না, হ্রদের মামলা করছি, এই সময় যদি হ্রদ করে আমারে বলবে না যে ওরে টাকা দাও? সব ক্ষেত্রে না, বুঝছেন? বিশেষ পরিস্থিতিতে যদি বিবাদী কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা জেনে রাখলাম ভাই, চুক্তি রদের মামলা, চুক্তি রদ দলিল রদ 35।
ভুলের কারণে রদের মামলা করা যায় না 36। কার্য সম্পাদনের বিকল্প হিসেবে রদ 37। আর চুক্তি রদের মামলায় যিনি ডিক্রিপ্রাপ্ত হয়েছেন তিনি ক্ষতিপূরণ দিবে অপরপক্ষকে কত 38। বুঝছেন? এ জায়গা আর পড়ার কিছু নাই। জাস্ট সেলফ প্র্যাকটিসের ওই প্রশ্নটা আপনাদের কোথায় আছে আমি একটু বলে দিই। হিন্দু বিধবার একটা প্রশ্ন আছে। আচ্ছা 10 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 10। ক ক্ষয়ের নিকট, আপনাদের বইতে কত আছে? 9তে নাকি? ক ক্ষয়ের নিকটে একটি মাঠ বিক্রয় করে। মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল, যার সম্পর্কে কয়ের সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সেটা ক্ষয়ের নিকট থেকে কি রাখছিল? গোপন রাখছিল। এই ক্ষেত্রে ক চুক্তিটি রদ করার কি অধিকারী, কারণ ওই যে গোপন রাখছে। তাহলে যিনি পরে জানলো যে এই জায়গাতে আটার অধিকার আছে, আমারে গোপন করতে, তাহলে সে যদি মামলা করে, কিসে মামলা করবে? চুক্তি রদের। 11 নম্বর প্রশ্নটা ভিভিআই মানে ওই যে অ্যাটর্নি, তার পরেরটা আর কি। এগুলাই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। অ্যাটর্নি ক তার মক্কেল একজন হিন্দু বিধবা ক্ষয়ের পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার নামে হস্তান্তর করতে প্ররোচিত বলে। উকিল সাহেব বলছে হিন্দু বিধবারে, এই যে মা তোমার সম্পত্তি তো উকিল নিয়ে যাবেন, ওই যে পাওনাদার নিয়ে যাবেন, তার চেয়ে আমার নামে দেও, অনুচিত প্রভাব খাটে। এখন হিন্দু বিধবা পরে টের পাইছে যে উকিল সাহেব তো আমার ঠকালো, তাহলে হিন্দু বিধবার প্রতিকার কি? চুক্তি রদের মামলা করা, ভিভিআই। তারপরে আপনার এই যে পরেরটা, কার্য সম্পাদনের বিকল্প হিসেবে কত ধারা? 37। তারপরেরটা, সুনির্দিষ্ট প্রতিকারে কত ধারা অনুযায়ী আদালত যে পক্ষকে চুক্তি রোধের প্রতিকার মঞ্জুর করে তাকে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারে, কত? 38। তো এগুলা ইম্পর্টেন্ট। চলে আসেন দলিল সংশোধন। চুক্তি বাতিল না, সংশোধনে আসেন। বাতিলে কে আসতে বলছে? কি পীযূষ এদিক সেদিক করতেছেন কে? ছটফট করতেছেন কে? ওই জায়গা যান, এই জায়গা যান। হুম। দলিল দলিল সংশোধন পিছনে 31 ধারা। এই চুক্তি রদ দিয়ে অনলাইন অফলাইন কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করেন। আর কোনো প্রশ্ন নাই? কোনো কথা হলো? দেখেন আমাদের এক পরীক্ষার্থী, উনি আমার তো একটু আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, উনি কি ওই মুহূর্তে আছে কিনা আমি জানি না। মিলি আছেন নাকি? ঢাকার। উনি লেখছে, স্যার আমি একটা বড় ভুল করে ফেলছি। বার কাউন্সিল ফর্ম ফিল আপের সময় কোনো পেমেন্ট করিনি, কম্পিউটার থেকে বললো কোনো টাকা লাগবে না। উনি শুধু ফর্ম পূরণ করছে। মিলি আছেন? আপনার কি ঝামেলা পূরণ হয়েছে, শেষ হয়েছে? মানে পেমেন্ট কি করছিলেন? থাকলে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হলো ওই যে কম্পিউটারের দোকান থেকে করছি তো, ফার্ম গেট থেকে। ওরা আমাকে দোকান থেকে, আমি বললাম যে পেমেন্ট করে কি, আমার কাছ থেকে তো অনেকেই করছে, কোনো টাকা পেমেন্ট করা লাগে নাই, আপনার মনে হয় লাগবে না। তারপরে যেটা রিসিপ্ট বের করে দিল ওইটা। তো আমি গতকালকে যখন বললাম যে আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেন, তো উনি বললো আপনার তো পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি তো আর, আমার কোনো পাসওয়ার্ড তো আর আমি তো পেমেন্ট করিনি, আমার তো কোনো ইয়ে আসে নাই, মেসেজ আসে নাই স্যার। তা আপনি আমার কাছে তখন স্টুডেন্ট ছিলেন না? জি স্যার ছিলাম। আমার কাছে স্টুডেন্ট ছিলেন, আমি তো কত মানুষের ফর্ম পূরণ করে দিই। আপনি তো পরামর্শ নেবেন আমার কাছে, ও দোকানদারের কাছে যান কে? এ কত বড় ভুল হয়ে গেল। আপনি আমার কাছে টাকা পয়সা দিয়ে পড়লেন, এত কষ্ট করলেন, এখন শুনতেছেন পরীক্ষা দিতে পারবেন না। কি করবো স্যার এখন আমি? এখন তো আর কিছু করার নাই, পড়াশোনা চালায় যাওয়া, আগামীবার দিতে পারবেন। কিছু এখন করা আর যাবে না কিছু, স্যার? আর কিছু করার নাই মিলি। কাউকে বাইরে ধরে বা কারো রিকোয়েস্ট, আমাকে একজন বললো ওনার সাথে, মানে আমাকে যে বললো যে ঊর্ধ্বতন কোনো কারোর কাছে বা এরকম কেউ যান, কাছে যেয়ে পারবে। দেখেন যদি কাজ হয়। বার কাউন্সিলে যেয়ে দেখতে পারেন যদি কাজ হয়। হ্যাঁ, যেয়ে দেখেন। হুম, এত অল্প সময় কি আর হবে? যাক, বার কাউন্সিলে গিয়ে দেখেন, চেষ্টা করে দেখেন। এজন্য
আপনারা অনেকে ওই কম্পিউটারের দোকানের তারের কাছে যায় করেন, ওরা একটা ইয়েস অর নো দেবে। এই জিনিস ঠিক করতে আপনার বার কাউন্সিলে পরীক্ষার আগে দৌড়ানো লাগবে। বুঝতে পারছেন? আমি যে জি স্যার। আপনাদের বারবার অ্যাডভার্টাইজমেন্ট দিলাম যে যদি কারোর সমস্যা থাকে আমারে দিয়ে করায়েন, আমি করে দিই যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। হ্যাঁ, ওই যে সবাই 200-300 টাকা চাইছে, আমি চাইছি 500 করে। এখন টাকা কথা না, আপনারা জানেন আর না জানেন, আমার সাথে যে পার্সোনালি যোগাযোগ করে যায়, স্যার আমি অসহায়, আমার টাকা পয়সা নাই, তার জিনিস কিন্তু আমি এমনিও করে দিই। না, টাকাটা ফ্যাক্টর না স্যার, আমি টাকার জন্য না স্যার, টাকাটা ফ্যাক্টর না আচ্ছা স্যার, সাহেব, সেটার জন্য না। আপনি হতাশ আর হবেন না। যেটা আপনি ওই স্যার, যে আগামীকাল বার কাউন্সিলে, আগামীকাল কেন, এখনই যান, এখন তো খোলা। এই জি মিলি, স্যার, জি স্যার, জি আগামীকাল স্যার। না, এই যে 8 তারিখ, এখনই আপনি বার কাউন্সিলে রওনা দেন, যান। কিছু করা যায় কিনা দেখেন, রাত বিরে খুঁজে বের করেন, ও সব পারে। বার কাউন্সিলের স্টাফরা সত্যি বেশি করে কাজ বাস। আচ্ছা দেখ, ঠিক আছে স্যার, দেখি পারি কিনা, এখনই যান, মনে হয় না। এখনই যান, দেরি করেন না, এখনই যান। আসেন আমরা চলে আসি দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোন জায়গায় দলিলের ইংরেজি ডকুমেন্ট বলে নাই, কি বলছে? ইনস্ট্রুমেন্ট। দলিল সংশোধন, এই জায়গায় লেখেন চুক্তি সংশোধন, এরা হলো সংশোধন গোষ্ঠী। আগেটা ছিল রদ গোষ্ঠী, চুক্তি রদ, দলিল রদ, আর এটা কি? দলিল সংশোধন, চুক্তি সংশোধন। যদি আপনাকে বলে দলিল সংশোধন 31, চুক্তি সংশোধন 31, 35 কা 31, প্রথম টুক না, দেখবেন পরের টুক সংশোধন বললেই 31, তাতে দলিল সংশোধন হোক আর চুক্তি সংশোধন হোক। হ্যাঁ, এখন দেখেন দলিল সংশোধন অর্থ, একটু আগে আমরা বললাম না যে ভুলের কারণে রদের মামলা করা যায় না, তাহলে ভুলের কারণে সংশোধনের মামলা করা যায় কিভাবে? এই ভুলটা সরল বিশ্বাসী হোক, ভুলটা প্রতারণামূলক উপায় হোক। ভুল মানে হলো একজন ব্যক্তি তার 2 ভাতিজার কাছে 2 বিঘা জমি বিক্রি করছে, কিন্তু দলিলে একজনের নাম আসছে আর একজনের নাম আসে নাই, বা 1 বিঘার জায়গা 3 বিঘা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে করতে হবে দলিল সংশোধন। দেখেন 31 ধারায় দলিল সংশোধন করা যায়, 2 ধরনের দলিল সংশোধন করা যায়, একটা হলো আন্ডারলাইন করেন লিখিত চুক্তি সংশোধন, আর অন্যান্য লিখিত দলিল সংশোধন। কি কি? লিখিত চুক্তি আর অন্যান্য লিখিত দলিল। সো চলে আসি যে ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। দেখেন নিম্নলিখিত 3টি ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। দলিলের কোনো পক্ষের প্রতারণার কারণে, পক্ষ সময়ের পারস্পরিক ভুলের কারণে। এখন অনেকে ভাববেন কি স্যার প্রতারণা থাকলে তো রদ করলাম, তাহলে আবার সংশোধন কেন? এই জায়গা প্রতারণার কারণে ভুল হয়েছে, ওই জায়গা হলো প্রতারণা করে চুক্তি করছে, আর এই জায়গা হলো প্রতারণা করে দলিলে কি হয়েছে? ভুল করছে। দুইটা জিনিস কিন্তু আলাদা, এক জিনিস না। ওই জায়গা প্রতারণা করে টোটাল চুক্তিটা করছে, আর এই জায়গা হলো প্রতারণা করে দলিলে কি লেখছে? ভুল লেখছে। আচ্ছা দেখেন, পক্ষ সময়ের পারস্পরিক ভুলের কারণে কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিলের পক্ষ সময়ের সত্যিকারের মনোভাব ব্যক্ত না হলে আদালত দলিলের পক্ষ সময়ের দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য দলিল সংশোধনের আদেশ দিতে পারে। তাহলে আপনি জাস্ট মনে রাখেন যে দলিল সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রতারণার কারণে ভুল থাকে আর পারস্পরিক কারণে ভুল থাকে, এবং আদালত যদি দেখে পক্ষ সময়ের প্রকৃত উদ্দেশ্য এখানে প্রতিফলিত হয় নাই। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের কথা কি শোনা যাচ্ছে? একটু জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার মাঝে একটু কেটে জি গেছিল। স্যার, এখন শোনা যাচ্ছে? স্যার এখন শোনা জি স্যার, যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে এখন। চালাইয়েন না, সময় নাই, এখন চালাইয়েন না, বাকি কথা কইয়েন না এখন। এ তসলিম তাসলিম নাকি? জি স্যার, জি স্যার। সময় নাই না? স্যার পড়িয়ে তো পারতেছি না স্যার, মাথায় কাজই করতেছেন না। 3 রিভিশন দিয়ে যদি বলেন স্যার 2 রিভিশন না, দিয়েছেন করে পারেন না, তাহলে নতুন জায়গায় এই যে ধারে বসাই পড়াচ্ছি, তাকে কি অবস্থা? কিছু কব না স্যার, আমি গলি ভয় পাবে না। না, ভয় দেওয়ার কাজ কিছু নাই, আপনি করেনি ভয় স্যার, দেবেন কেন? মাথায় কিছু দেখেন থাকে না স্যার। ওভাবে জোরে জোরে পড়লে মাথায় থাকবেও না। দেখেন, আচ্ছা এখন দেখেন, আপনারা পড়বেন বুঝে বুঝে, অনেকে মুখ দিয়ে জোরে জোরে না পড়লে পড়া হয় না, ওই জোরে জোরে পড়ার যুগ ছোটবেলায় চলে গেছে। এখন একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ভুলের কারণে হয় দলিল
সংশোধন। বুঝছে? জোরে জোরে পড়লি তো খালি খালি এনার্জি লস হইলো। না এটা ঠিক আছে স্যার, কিন্তু ওই যে একবার পড়ার পরে স্যার জোরে পড়ছি স্যার, এমনি তাছাড়া এমনি আচ্ছা, বুঝে যাই বুঝে হোক, পড়ছি স্যার। দেখেন দেখেন তো ঠিক আছে স্যার, ধন্যবাদ। এখানে আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। এ এবং তার দুই ভাতিজার মধ্যে সম্পত্তি বিক্রয়ের চুক্তি হয়। পরবর্তীতে বিক্রয় দলিল তৈরি করার সময় শুধুমাত্র একজন ভাতিজার নাম লেখা হয়। এই ক্ষেত্রে আদালত বিক্রয় দলিলটি সংশোধনের আদেশ দিতে পারে যদি প্রমাণিত হয় যে প্রতারণা বা পারস্পরিক ভুলের কারণে অপর ভাতিজার নাম দলিলে লেখা হয়নি। তাহলে রদের মামলা করে লিখিত আর বাতিলযোগ্য হইলে 35 ধারায়, আর দলিল সংশোধনের মামলা করব কখন? ভুলের কারণে। কি ভুল? পারস্পরিক ভুল বা প্রতারণার কারণে ভুল হলে। যে ক্ষেত্রে 31 ধারা প্রযোজ্য, দেখেন, কোন লিখিত চুক্তি বা কোন লিখিত দলিল। দেখছেন? লিখিত চুক্তি অথবা কি লিখিত দলিল। চলে আসেন যে দলিল সংশোধনের মামলা করা যায়। হ্যাঁ, ওই যে চুক্তিতে ভুল হয়ে গেছে, ওই যে একটু আগে বললাম দলিল সংশোধন চুক্তি সংশোধন একই। চুক্তিতে ভুল হয়ে গেছে, চুক্তিতে বায়না অর্থ লেখার কথা ছিল দেন 10 লাখ, লিখে বলছেন 5 লাখ। তাহলে চুক্তি সংশোধনের মামলাও করতে হবে কত? 31-এ। আচ্ছা, চলে আসি আমরা যে দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারে। লোকাস স্ট্যান্ডি টু ব্রিং দ্য সুট, শুধুমাত্র দলিলের পক্ষ। চুক্তি রদের মামলা যেরকম যে কেউ করতে পারতো, এখানে যে কেউ না, এখানে মামলা করতে পারবে শুধু কে? দলিলের পক্ষ। এটা মনে রাখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে অমুক মামলা কে করতে পারে? দলিল সংশোধনের মামলা দলিলের পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। এই যে দেখেন, দলিল সংশোধনের মকদ্দমা শুধু দলিলের পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বৈধ প্রতিনিধি, বাই দ্য রিপ্রেজেন্টেটিভ ইন ইন্টারেস্ট। এতটুকুই মনে রাখলে হবে। চলে আসেন তামাদি মেয়াদ। দলিল সংশোধনের পান নাই তামাদি মেয়াদ? তামাদি মেয়াদ হলো 3 বছর। আপাতত 3 বছর মনে রাখেন। 95 এবং 96 অনুচ্ছেদ। 95 দিয়ে লেখেন প্রতারণা, 96 দিয়ে লেখেন ভুল। 95 দিয়ে লেখেন প্রতারণা, 96 দিয়ে লেখেন ভুল। তাহলে দলিল সংশোধনের মামলা তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, তাই বেশ গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো যে দলিল সংশোধনের আদেশ দেওয়া বা না দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা না বললেও আমরা জানতাম, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত যা প্রতিকার আছে সবই বিবেচনামূলক। একটা হলো বাধ্যতামূলক, সেটা হলো 8 আর 9, আর বাদ বাকি যা আছে সব কি বিবেচনামূলক। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখেন, দলিল সংশোধনের আদেশ সৎ বিশ্বাসে গোল দেন, সৎ বিশ্বাসে গোল দিবেন মূল্যের বিনিময়। সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন গোল দিবেন তৃতীয় ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। কিছুই বুঝেন নাই? উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দিই, শুনেন। আমাদের ধরেন একজন ব্যক্তি দিনেশ নিরক্ষর, দিনেশ নিরক্ষর না, ধরেন আব্দুল করিম নিরক্ষর ব্যক্তি। তিনি দিনেশের কাছে 101 দাগের জমি খণ্ড বিক্রি করছে। দিনেশ করছে কি, দলিল করার সময় উনি নিরক্ষর, দলিল করার সময় 101-এর সাথে 102, 103 দাগের জমিও লিখে নিয়ে নিছে। তাহলে বিক্রি করছিল কয় খণ্ড? 1 খণ্ড। লিখছে কয় খণ্ড? ওই এক্সট্রা 2 খণ্ড লিখছে নাকি, 102 আর 103। ওই 102-3-এর মালিকও আব্দুল করিম। এখন দিনেশ করছে কি, 102 দাগের জমি তার শ্যালকরে দান করে দিছে, যে নে তুই আমার শালা হইস, জীবনে কিছু দেই নাই, এই জমি তোরে দিয়ে দিলাম, আজীবন মনে রাখবি আমারে। তা শ্যালকরে করে দিল দান। দানের ক্ষেত্রে কি টাকা পয়সা নিছে না? দান তো এমনি দিয়ে দিছে। আর শ্যালকরে তো সব দেওয়া যায় না। আর 1 খণ্ড বিক্রি করছে আমাদের পীযুষের কাছে। পীযুষ আবার জানে না যে দিনেশ এই কারসাজি করছে। পীযুষের কাছে 1 লাখ টাকায় বিক্রি করছে। এখন দিনেশ সাহেবের শ্যালক এবং পীযুষ, এনারা দুইজন তো, ও পাইছে দান সূত্রে, পাইছে ক্রয় সূত্রে, বিক্রয় সূত্রে। তো এরা দুইজন ওই জমির চাষ করতে গেছে, দখলে যাইতে গেছে। যখন দখলে যাইতে গেছে, তখন আশেপাশের লোকজন বলতেছে যে আরে আপনারা চাষ করেন, আপনারা কারা? এই জমির মালিক তো আব্দুল করিম। দিনেশের শালা বলছে, হ তোমারে বলছে, আমার দাদা বাবু আমার এইটা দিছে, ঠিক আছে। আর পীযুষ বলতেছে যে আমি এই যে এত টাকা দিয়ে ক্রয় করছি। এখন লোকজন গিয়ে আব্দুল করিমরে বলছে যে আব্দুল করিম,
তুমি কি দিনেশের কাছে এই জমিও বিক্রি করছো? না স্যার। তাহলে কি বিক্রি কর, মানে অন্য বলছে তো আমরা বিক্রি করি নাই, আমি বিক্রি করছি 1 খণ্ড। হয়তো ওরা দুজন দখলে গেছে কা, আব্দুল করিম দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়ে শোনে কি যে এই কাহিনী, দিনেশ তো মূল দলিলে এই কাহিনী করছে। এখন আব্দুল করিম দলিল সংশোধনে মামলা করছে, যে ওনার আমি দিনেশের কাছে বিক্রি করছিলাম 1 খণ্ড, আর ও প্রতারণা করে আমার কাছ থেকে লিখে গিয়ে নিয়ে গেছে কয় খণ্ড? 3 খণ্ড। তাই দলিল সংশোধনের আদেশ দেওয়া হোক। এই আব্দুল করিমের এই মামলার বিবাদী হলো 3 জন, দিনেশ, দিনেশের শ্যালক আর পীযূষ। বুঝেছেন? এখন পীযূষ এসে বলতেছে যে ওনার আমি তো এই প্রতারণার, দিনেশের প্রতারণার ব্যাপারে জানি না, আমি তো সরল বিশ্বাসেই কিনছি, সো আমার কাছ থেকে আপনি এটা ফেরত নিতে পারবেন না, বরং দিনেশ এই কাবজাব করছে, দিনেশ বলেন টাকা পয়সা ক্ষতিপূরণ। তাহলে শ্যালকের কাছ থেকে একটা ফেরত আনতে পারবে, শ্যালকের দান করছিল না, ওটা তো মূল্যের বিনিময়ে না, শ্যালকেরটা ফেরত আইনে আব্দুল করিম রে দিবে, শ্যালকেরটা ফেরত এনে আব্দুল করিম রে দিবে। কিন্তু ওই পীযূষের কাছে যেটা ফেরত যেটা বিক্রি করছে, পীযূষ তো না জানে কিনছে, সরল বিশ্বাসে কিনছে, ওইটা ফেরত আনতে পারবে না, বরং ওইটার বিনিময়ে কি নিবে? দিনেশ বলবে যে টাকা দিয়ে দাও আব্দুল করিম রে। এবার পড়েন, এবার পড়লে বুঝবো। দেখেন, দলিল সংশোধনের আদেশ গোলদেন সৎ বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। তৃতীয় পক্ষকে পীযূষ, অর্থাৎ আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না যে ক্ষেত্রে সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অধিকার অর্জন করেছে এমন কোন তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করে। কিন্তু পীযূষ যদি জেনে শুনে, কিন্তু পীযূষ যদি জানতো যে দিনেশ এই কাহিনী করে আনছে, তাইলে পীযূষেরটাও ফেরত আনা যেত। বুঝছেন? তার মানে সে তো সরল বিশ্বাসে কিনে নাই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে কিনলে কি করা যাবে না, চুক্তি রদ, দলিল সংশোধন, দলিল বাতিল। দলিল সংশোধন, এই সংশোধন করতেছি না, দলিল সংশোধন। আনিস বুঝেন নাই মনে হয় নাকি? আনিস অল্প অল্প গায়ে তো ভালো উদাহরণ দিলাম, শ্যালক আপনারে বানানো উচিত ছিল, তাইলে মাথায় ভালো ঢুকতো। এই উদাহরণটা কে দিতে পারবেন? আর একজন একটু বলেন যে আপনি একজন পারবেন। পীযূষ পারবেন? দেন পীযূষ, পীযূষ যেহেতু আপনারা এসে দেন, পীযূষ, পীযূষে দেন। ওই আনিসকে বুঝাবেন। আনিস, পীযূষের দিকে চোখ রাখেন। একটা একটা সম্পত্তি, যেমন দিনের দার কথা বলি, দিনের দার একটা সম্পত্তি ক্রয় করতে আসছিল করিম সাহেব দিনের দার কাছে। তা উনি, ওই করিম সাহেব হচ্ছে নিরক্ষর, মানে লেখাপড়া জানে না। ওই ব্যক্তি জমি বিক্রি করার জন্য দিনের দার কাছে যখন আসছে, একটা জমি বিক্রি করতে গেছে 101 দাগ। উনি করছে কি, 1 দাগের সাথে আরো 2টি দাগ লিখে নিয়েছে, 2 দাগ 3 দাগ লিখে নিয়েছে। এই দুটো কিন্তু উনি বিক্রি করে নাই, প্রতারণা ভাবে নিয়েছে এই দুটো। লেখার পরে ওই জমি যখন, ওই একটা জমি করছে ওনার শালারে দান করছে, আর একজন, আর 3 নম্বর যে জমিটা ওইটা একজনের কাছে বিক্রি করছে, আদিস সাহেবের কাছে মনে করেন বিক্রি করছে। এখন ওই জমি উনরা যখন চাষাবাদ করতে গেছে, তখন যে পাশের লোকজন বলতেছে যে আপনি এই যে জমি নিচ্ছেন, এই জমি তো ইডার করিম সাহেবের, আপনারা আসছেন কেন? তখন আর কি বলতেছে যে এই জমি তো আমরা এইভাবে নিছি। তখন করিম সাহেব বলতেছে এই জমি তো আমি বিক্রি করিনি, কেন আপনারা নিছেন? পরবর্তীতে ওই যে যে জমিটা ওনার শালারে দান করছিল, ওই জমিটা উনি ফেরত দিতে পারবেন। আর আরেকটা যে জমি বিক্রি করছে, ওই জমিটার মূল্য তাকে দেয়া লাগে। এই হলো মূল বিষয়। এই বাকিটুক নুরুন নাহার বলতেছে, দেন নুরুন নাহার দেন, দেন দ্রুত দেন। নুরুন নাহার বলেন। আনিস মনে হয় আরো ভুলে গেছেন নাকি? জি স্যার। তো লজ্জায় বলতেছেন। স্যার 1 খণ্ড জমি কিনলো, 3 খণ্ড আর 2 খণ্ড হলো প্রতারণা করে নিল। যে 2 খণ্ড প্রতারণা করে নিল, করিম সাহেব যখন জানতে পারলো যে আমার কাছ থেকে 2 খণ্ড প্রতারণা করে নিয়েছে, তখন হলো সে আদালতে গিয়ে দলিল বাতিলের মামলা করলো, দলিল সংশোধন, সংশোধন, সরি, দলিল সংশোধনের মামলা করলো। তখন আদালত রায় দিল যেটা তার শালাকে দিছিল, দান দিছিল, যেটা ওইটা ফেরত, ওইটা ফেরত আনা যাবে, আর যেটা ফেরত আনা বিক্রি যাবে। করছে বিক্রি আর করছে একজনের সেটার কাছে, বিনিময়ে, ওইটা ফেরত আনা সেটার যাবে বিনিময়ে না, টাকা কারণ সে দিয়ে তো দিবে। সরল বিশ্বাসে কিনছে। এই হলো কথা। জি, যার কাছে বিক্রি করেছিল দিনেশ দেবে টাকা, ওই যে আব্দুল করিম রে। দেখেন,
আচ্ছা, আপনারা একটুই লেখেন, ধারা 32টা লেখেন, ধারা 32। ধারা 32 দিয়ে লেখেন পক্ষগণের অভিপ্রায় সম্পর্কে অনুমান। পক্ষগণের অভিপ্রায় সম্পর্কে অনুমান একটু লেখেন, দুইটা পয়েন্ট লিখবেন, হাইপেন দিয়ে লেখেন, ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক। ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক। পরীক্ষায় প্রশ্ন আসবে যে দলিল সংশোধনের ক্ষেত্রে পক্ষগণের অভিপ্রায় সম্পর্কে অনুমান কত ধারায়? 32 ধারা। পক্ষগণের অভিপ্রায় কি হলে দলিল সংশোধন করতে পারে? ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক। ন্যায়সঙ্গত এবং সুবিবেচনামূলক। ধারা 33 হয়তোবা নতুন বইতে থাকবে না থাক, আপনারা একটু লেখেন ধারা 33 সংশোধনের নীতি। ধারা 33 দিয়ে লেখেন সংশোধনের নীতি। সংশোধনের নীতি হাইপেন দিয়ে লেখেন শুধুমাত্র দলিলের ভাষার মধ্যে, শুধুমাত্র দলিলের ভাষার মধ্যে শুধুমাত্র দলিলের ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে দলিল সংশোধনের ক্ষেত্রে আদালত শুধুমাত্র দলিলের ভাষা কি ছিল, ভাষা দেখলেই হবে না, দেখবে যে পক্ষগণের মূল উদ্দেশ্য কি ছিল সেটা দেখতে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দলিল সংশোধনের নীতি কি শুধুমাত্র ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, সার্বিকভাবে পর্যালোচনা করে দেখবে যে এই দলিলের উদ্দেশ্য কি ছিল। তাহলে দলিল সংশোধন 31, অভিপ্রায় ন্যায়সঙ্গত সুবিবেচনামূলক ক্ষেত্রে 32, আর দলিল সংশোধনের নীতি শুধুমাত্র ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কত? 33। 34 ধারাটা এখানে আছে দেখেন, 34 ধারা অনুযায়ী একটি দলিল সংশোধনের মকদ্দমায় আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করে সংশোধিত বিষয়টি সুনির্দিষ্টভাবে আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। এই কথার অর্থ হলো শুধু সংশোধনের আদেশ দিলেই হবে না, বরং এটা আদালতের মাধ্যমে কি করতে হবে? কার্যকর করতে হবে। এটা বলছে 34। তাহলে দলিল সংশোধনের আদেশ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে কত ধারা? 34 ধারা। দলিল সংশোধনের আদেশ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে? যাবে। কত ধারা? 34। তাহলে আবার বলে রাখি, ভুলের কারণে দলিল সংশোধনের মামলা করা যায় কত? 31। তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে যদি সরল বিশ্বাসে কিনে করবে? করবে না। দলিল সংশোধন চুক্তি সংশোধন একই। দলিল সংশোধনের অভিপ্রায় কত? 32। কি কি অভিপ্রায়? ন্যায়সঙ্গত আর সুবিবেচনামূলক। ন্যায়সঙ্গত আর সুবিবেচনামূলক। এই এখন কি শুনতে পাচ্ছেন? যে গোপালগঞ্জের নেট, জি যার নেটই স্যার, নেই, মাঝে প্রথম মাঝে দুই চলে এক মাস যাচ্ছে ভালো স্যার। থাকে, তারপরে আসল কাহিনী শুরু হয়ে যায়। তাহলে অভিপ্রায় কত ধারা? 32। দলিল সংশোধনের নীতি 33। ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দলিল সংশোধন করে সেটা আদালতের মাধ্যমে কার্যকর করা যাবে কত? 34। এই হলো আমার দলিল সংশোধন। প্রশ্ন যা আছে পড়ে ফেলবেন। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, বা একটা প্রশ্ন আছে সেলফ প্র্যাকটিসের আগে, সরি, বিগত বছর প্রশ্ন। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র কার দ্বারা? আদালত দ্বারা। পক্ষ দিয়েন না, পক্ষ তো মামলা করবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যে প্রশ্ন আছে এগুলা পড়ে ফেলেন, পারবেন ইনশাল্লাহ। 13 নম্বর প্রশ্ন সবশেষের আগেরটা দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের কত ধারায়
চুক্তির পক্ষ সমূহের অভিপ্রায়। চুক্তির পক্ষ সমূহের অভিপ্রায় কত? 32। আদালত সংশোধিত দলিল সুনির্দিষ্টভাবে বলবৎকরণের আদেশ দিতে পারে। সুনির্দিষ্ট প্রতিজ্ঞানে কত ধারায়? 34 ধারা। সো আমরা এখন চলে আসব দলিল বাতিলে। আসেন, দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। এই দেখেন দলিল বাতিল, তার আগে আমরা যে 4টা ধারা এই জায়গা ঝটপট পড়ে ফেলছি। আবার একটু আজকে যা পড়াইছি এখান থেকে 1-2 মার্ক পাবেন আল্লাহর রহমতে। চুক্তি রদ 35, লিখিত এবং বাতিলযোগ্য। চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে, ভুলের কারণে চুক্তি রদ করা যাবে না 36। তবে পক্ষরে পূর্বের অবস্থায় অধিষ্ঠিত করা গেলে যাবে, নাকি? আচ্ছা, তারপরে কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদ 37। চুক্তি রদের ডিগ্রি যে পেয়েছে সে ক্ষতিপূরণ দেবে আরেকজন 38। দলিল সংশোধন 31। তৃতীয় পক্ষের অধিকার ক্ষুণ্ণ করবে না। দলিল সংশোধনের ক্ষেত্রে অভিপ্রায় 32। কি কি অভিপ্রায়? ন্যায়সঙ্গত, সুবিবেচনামূলক। দলিল সংশোধন নীতি 33। শুধুমাত্র ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দলিল সংশোধন করে সেটা কার্যকর করা যাবে আদালতের মাধ্যমে। কত? 34। হ্যাঁ বলেন, এই মাইক্রোফোন কই দেন, ওনার দেন, কি বিষয় জানবেন বলেন। হলো যে চুক্তি রদের মামলা করতে পারে, হুম, এখানে যদি অপশন দেয় যে কোনো ব্যক্তি প্লাস চুক্তিতে যার স্বার্থ আছে। স্বার্থ আছে যার তার। ও আচ্ছা আচ্ছা, আবার এখানে উত্তর হবে স্বার্থ আছে যার তার। আর যদি বলতো দলিল সংশোধনের মামলা কে করতে পারে? শুধুমাত্র দলিলের পক্ষ বা চুক্তির পক্ষ। কারণ আমার কি ভুল হয়েছে সেটা বলেন, তাহলে আবার কি বলেন। আচ্ছা দেখেন, দলিল বাতিলে আমার কি ভুল হয়েছে কোনো? না, আচ্ছা দলিল বাতিলে আসেন। দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট হলো দলিল সংশোধন। রেকটিফাই মানে হলো সংশোধন করা, বুঝেছেন? আর যদি বলে ক্যান্সেলেশন মানে কি? বাতিল, বাতিল, বাতিল। ধারা 39 থেকে 41। এই ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা হলো আমরা একটু পড়ি যে ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, when cancellation may be ordered। দেখেন 39 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি এরূপ আশঙ্কা করে যে তার বিরুদ্ধে গোলদেন লিখিত কোনো দলিল। কি দলিল? এটাও কি হইতে হবে? লিখিত। লিখিত তো কোনো দলিল বাতিল না করে চালু রাখা হয়, তাহলে ভবিষ্যতে তার গুরুতর ক্ষতির কারণ হবে। তাহলে উক্ত ব্যক্তি সেই দলিল বলতেন বাতিল বা বাতিলযোগ্য, বাতিল বা বাতিলযোগ্য হিসেবে বিচারপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে বিষয়টি মীমাংসা করতে পারে। কিছুই বুঝেন নাই? সহজ কথা হলো, আমরা দলিল চুক্তি রদের মামলা করতাম লিখিত এবং বাতিলযোগ্য, লিখিত এবং বাতিল যোগ্য। আর এই জায়গা দলিল বাতিলের মামলা করা যায় দলিলটি বাতিল বা বাতিলযোগ্য। আর ওই জায়গা ছিল লিখিত এবং বাতিল যোগ্য, আর ওই জায়গা ছিল বাতিল বা বাতিল যোগ্য। তাইলে একটা জিনিস কি বুঝেন, যে বাতিল যোগ্য হইলে রদের মামলাও করা যায়, আবার দলিল বাতিলের মামলাও করা যায়। কারণ ওই যে বাতিল যোগ্য রদ, আবার বাতিল বা বাতিল যোগ্য দলিল বাতিল। তাহলে বাতিল যোগ্য যে দলিলটা বাতিল যোগ্য সে জায়গায় রদের মামলাও করা যায়, আবার কি দলিল বাতিলের মামলাও করা যায়। বুঝেছেন? এখন দলিল বাতিলের মামলা কেন করে ভাই শুনেন। ওই যে বাতিল যোগ্য যে জায়গায় আনডিউ ইনফ্লুয়েন্স মানে জোরপূর্বক করছে, প্রতারণা করে করছে, ওই জায়গা তো চুক্তি রদের মামলাও করা যায়, বাতিলের মামলাও করা যায়। আর একটা হলো বাতিল। হোয়াট ইজ বাতিল? বাতিল হলো ভয়েড অ্যাব ইনিশিও।
যেটা শুরু থেকেই বাতিল। শুরু থেকেই বাতিল কি? ওই যে আপনারে একটা মিথ্যা একটা দলিল তৈরি করছে, পূর্ণ ওনার পিতার সম্পত্তি ভোগ করে, এখন ওনার প্রতিবেশী একজন এসে বলতেছে পূর্ণ তোমার পিতা জীবিত থাকা অবস্থায় এই জমি আমাদের কাছে বিক্রি করে গেছে। এখন অ্যাকচুয়ালি জীবনও পূর্ণর পিতা বিক্রি করেন। এখন পূর্ণ জানে যে এই দলিলটা হচ্ছে টোটালি ভুয়া এবং জাল, ভুয়া এবং জাল। এখন পূর্ণ যদি এই দলিল দেখে চুপ করে থাকে, তাহলে 3 বছর পরে এই দলিল বৈধ হয়ে যাবে। তাহলে ভুয়া জাল দলিল তৈরি করে দেখেই চুপ করে থাকলে হবে না, ওইটা কিসের মামলা করতে হবে? বাতিলের মামলা করতে হবে। তাহলে যদি কোনো দলিল বাতিল থাকে তাহলেও দলিল বাতিলের মামলা করা যায়, আর যদি বাতিল যোগ্য হয় তাহলেও দলিল বাতিলের মামলা করা যায়। এর মধ্যে একটু দেখেন যে নিম্নলিখিত 2টি ক্ষেত্রে দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে। একটা দেখেন, দলিল বাতিল অথবা কি বাতিলযোগ্য, ভয়েড অর ভয়েডেবল। এবং যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি আন্ডারলাইন করেন অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়। কি অবস্থায়? অনিষ্পন্ন। অনিষ্পন্ন মানে হলো তার বিরুদ্ধে আমি কোনো প্রতিকার মানে কোনো ব্যবস্থা নেই নাই, তাহলে তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়ার অর্থ হলো দলিলটি বাতিল বা বাতিলযোগ্য কিনা সেটা নিষ্পত্তি না করে রেখে দেওয়া হলে সেটি বাদীর জন্য ক্ষতির যুক্তিসঙ্গত আশঙ্কা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে দলিল বাতিলের আদেশ দিতে পারে। তাহলে আমার এক কথায় কি পাইলাম? বাতিল যোগ্য হইলে চুক্তি রদ করা যায়, দলিল বাতিলও করা যায়। আর যদি বাতিল হয় তাহলে দলিল বাতিল, দলিল বাতিল। এখন শুনেন, এই জায়গায় অনেক আলোচনা আছে, এত আলোচনা আমার দরকার নাই। যে আপনার বিরুদ্ধে যদি কোনো বাতিল দলিল তৈরি করে, ধরেন আপনার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, এখন ওই জাল দলিলের একটা পক্ষ যদি আপনি হন তাহলে দলিল বাতিলের মামলা করতে পারবেন। আচ্ছা, তার আগে বলি যে আপনার বিরুদ্ধে ওই যে কথা বললাম যে পূর্ণের বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, এখন এর বিরুদ্ধে 2টা প্রতিকার আছে। একটা হলো দলিল বাতিলের মামলা করা, আর একটা হলো অবৈধ এবং জাল মামলা ঘোষণামূলক মামলা করা। কি বলেন? আমাদের যে কারো বিরুদ্ধে যদি কেউ জাল দলিল তৈরি করে তাহলে আমাদের প্রতিকার আছে 2টা। একটা হলো ওই দলিলটা বাতিলের মামলা করো অথবা অবৈধ জাল মর্মে ঘোষণামূলক মামলা করে। এখন যদি বলেন স্যার কখন আমি অবৈধ জাল মর্মে মামলা করব আর কখন ঘোষণামূলক মামলা করব, এবং 2টার ফায়দা কি? আমি যদি দলিল বাতিলের মামলা করি তাহলে আমার দেওয়া লাগবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, আর আমি যদি ঘোষণামূলক মামলা করি আমার দেওয়া লাগবে 300 টাকা। তাহলে ঘোষণামূলক মামলা করাই তো আমার সাশ্রয়ী, সাশ্রয়ী। কিন্তু এটা আপনার ইচ্ছা মতো তো হবে না, এটার একটা থিওরি আছে। থিওরিটা হলো ধারা 39 দিয়ে লেখেন, ধারা 39 দেন সংক্ষেপে, তার লেখা নাই সেই লেখেন, এ জায়গায় এক্সট্রা কাগজ দিতাম লাগবে না। ধারা 39 না, আপনি লেখেন, লেখা থাক, আপনি লেখেন ধারা 39। দলিলের পক্ষ লেখেন সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যা লেখেন ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, দলিলের পক্ষ বাদ দেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলের পক্ষ হলে অথবা দলিলটি নিবন্ধিত হলে দলিল বাতিলের মামলা করতে হবে। একটু শুনেন, যে জাল দলিলটা তৈরি করছে এই জাল দলিলের একটা পক্ষ যদি আপনি হন তাহলে আপনাকে দলিল বাতিলের মামলাই করতে হবে। এখন যদি বলেন জাল দলিলের একটা পক্ষ কেমনে কেমনে হবো স্যার, সেটা হলো, দাঁড়ান। হ্যাঁ, হ্যালো। আচ্ছা দেখেন, বিষয়টা হলো এরকম যে আপনি যদি
জাল দলিলের একটা পক্ষ হন। যদি বলেন স্যার পক্ষ আবার কেমনে, পূর্ণর বিরুদ্ধে ওনার প্রতিবেশী জাল দলিল তৈরি করছে এবং তৈরি করে দেখাচ্ছে যে পূর্ণ 3 বছর আগে তুমি এই জমি আমার কাছে বিক্রি করছো, দলিল করে দিছো, মানে 3 বছর না 1 বছর আগে বিক্রি করছো। তাহলে জাল দলিলের একটা পক্ষ দেখাচ্ছে পূর্ণরে, আর একটা পক্ষ হলো সে। বুঝেন কিনা? তাহলে এক্ষেত্রে পূর্ণকে দলিল বাতিলের মামলাই করতে হবে, কারণ এক্ষেত্রে পূর্ণ ওই দলিলের একটা কি পক্ষ। বুঝেছেন? আর যদি এরকম হতো যে জাল দলিল তৈরি করছে, যে জায়গা দেখাইছে যে পূর্ণ তোমার পিতা বেঁচে থাকা অবস্থায় এই জমি দিয়ে গেছে, তাহলে এক দলিলের দাতা হলো পূর্ণর পিতা আর গ্রহীতাকে ওই লোক, তাহলে ক্ষতিগ্রস্ত পূর্ণ। পূর্ণকে এই জায়গা কি পক্ষ না, তাহলে তার দলিল বাতিলের মামলা করা লাগবে না। তাহলে প্রথম জিনিস জানলাম যে দলিল বাতিলের মামলায় ওই জাল দলিলের কি হইতে হবে, পক্ষ হইতে হবে। এখন আপনি পক্ষ না হইলেও দলিলের বাতিলের মামলা করতে পারবেন যদি দলিলটা কি হয়, নিবন্ধিত। ওই যে লেখছি না, দলিলটা কি হলে দেখা হলো পূর্ণর পিতা এক পক্ষ, প্রতিবেশী আর এক পক্ষ, কিন্তু ওই দলিলটা আবার রেজিস্টার্ড, তাহলে পূর্ণকে কি মামলা করতে হবে, দলিল বাতিল। কারণ দলিল বাতিলের মামলা করলে ওই দলিল বাতিলের ডিক্রি যাবে রেজিস্ট্রি অফিসে, সেখানে গিয়ে ওই সংশ্লিষ্ট কর্মকর্তা ওই ডিক্রি দেখার পরে জাল দলিলের যাবতীয় তথ্যাবলী কি করবে, মুছে ফেলবে। তাহলে আমার মনে রাখতে হবে, তাহলে দলিল বাতিলের মামলা করতে হবে যদি সংক্ষুব্ধ ব্যক্তি ওই দলিলের পক্ষ হয়, অথবা পক্ষ হোক বা না হোক কি হইলে, নিবন্ধিত হইলে। আর এই দুইটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে 42 ধারার মামলা করলেই হবে, ঘোষণামূলক মামলা করলেই হবে অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য। যে জায়গা ওই যে পূর্ণর পিতা রে জাল দলিলের পক্ষ দেখা হয়েছে প্রতিবেশী এবং দলিলটা নিবন্ধিতও না, তাহলে শুধু ঘোষণামূলক মামলা করলেই হচ্ছে। তাহলে বাতিল বা বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে, যে কেউ পারে, কিন্তু পক্ষ হইলে তো পারেই, পক্ষ হই নাই দলিলটি নিবন্ধিত তাও দলিল বাতিলের মামলা করতে পারে। তাহলে 3টা মামলার যদি আমরা তুলনা করি, চুক্তি রদ যে কেউ পারে, দলিল বাতিল যে কেউ পারে, দলিল সংশোধন পারে শুধু কে, দলিলের পক্ষ। এ জায়গায় আমরা পরে চলে আসি, দেখেন যে 39 ধারায় যে প্রতিকার মঞ্জুর করতে পারে। আপনি যদি 39 ধারা মামলা করেন, কি প্রতিকার দিতে পারে, কি লুৎফর সাহেব নাকি ঢাকা না? দেখেন, দলিলটিকে বাতিল বা বাতিলযোগ্য হিসেবে আইন অনুযায়ী নিষ্পত্তি বা ঘোষণা করতে পারে। কি হিসেবে, বাতিল বা বাতিলযোগ্য, মানে আপনি যদি দলিল বাতিলের মামলা করেন বাতিল বা বাতিলযোগ্য হিসেবে ঘোষণা করতে পারে, দলিলটি অর্পণের আদেশ দিতে পারে এবং দলিলটি বাতিল করতে পারে। তাহলে বাতিল বা বাতিলযোগ্য হিসেবে ঘোষণা করতে পারে, অর্পণ মানে জমা দাও, আদালতে কি দাও, জমা দাও, আর দলিলটি বাতিল করতে পারে। এখানে যদি আসেন যে দলিল বাতিলের মামলা করতে পারে, ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি দলিল বাতিলের মামলা করতে পারে। এখানে আর পড়ার কিছু নাই, তামা দিতে আসেন। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 39 ধারায় দলিল বাতিল বা দলিল রদের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর, 3 বছর। আর কত অনুচ্ছেদ বলতেন, 91। আর সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 42 ধারায় দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কয় বছর, 3 বছর। তাহলে দলিল বাতিলও 3 বছর, আর জাল বলে ঘোষণার জন্য কত বছর, 3 বছর। 92-93। এখানে একটা কথা শুনেন, শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর, কিন্তু ঘোষণাটা যদি হয় দলিল জাল বলে ঘোষণার, তাহলে সেই ক্ষেত্রে 3 বছর। আবারও আমরা সামনে পড়বো, আজকেই পড়বো একটু পরে, শুধু ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত, 6 বছর, 120 অনুচ্ছেদ। কিন্তু ঘোষণাটা যদি কোনো দলিল অবৈধ এবং জাল মর্মে হয়, তাহলে কয় বছর, 3 বছর। কোর্ট ফি দেখেন, দলিলে উল্লেখিত মূল্যের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তো জেনে রাখা ভালো, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে 2 নাম্বার পয়েন্টটা, এটা ভিভিআই। দলিলটি যদি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে এবং যদি দলিলটি বাতিল করা হয়, তাহলে আদালত তার ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসারের নিকট পাঠাবে যার অফিসে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ধরনের মামলার ডিক্রি রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হয়, দলিল বাতিল, দলিল বাতিল। তারপরে দেখেন, তারপরের পয়েন্টটা, 2টা পয়েন্ট পরে, যদি দলিলে এক বা একাধিক
যদি দলিলে এক বা একাধিক অধিকার থাকে তবে আদালত উপযুক্ত ক্ষেত্রে আংশিক বাতিল এবং আংশিক বহাল রাখতে পারে। দলিলে ধরেন একাধিক অধিকার আছে, আপনার শওকত আলম সাহেব উনি এক খণ্ড জমি দুই খণ্ড জমি বিক্রি করছে, কিন্তু ওই জমির এক খণ্ড 101 দাগের মালিক উনি, 102 দাগের মালিক এজারুল সাহেব, উনি বেচে দিয়েছে বিমল সাহেবের কাছে, আর একজনের জমি উনি বিক্রি করে দিছে। এজারুল সাহেব যখন জানলো যে 102 দাগের জমি তো আমার, শওকত তো বিক্রি করতে পারে না, তখন উনি দলিল বাতিলের মামলা করছে। মামলা করলে শুধু ওই 102 দাগের টুক বাতিল করবে, আর 101 দাগের বেচা কিনা কি থাকবে, বল থাকবে। তাহলে যদি বলে দলিলের আংশিক বাতিল কত দ্বারা, 40, আর আংশিক বাতিল করলে পরের অংশ কি বহাল থাকবে না বাতিল, বহাল থাকবে। কত, 40, 41 না 40ই, তাহলে 41 বললে হবে না, তাহলে দলিল বাতিল 39, আংশিক বাতিল 40। কোন দলিলে যদি আংশিক বাতিল করে বাকি অংশ কি থাকবে, বহাল থাকবে। আর দলিল বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণে আসেন, আরো মনে রাখতে হবে যে বিশেষ ক্ষেত্রে আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপর পক্ষকে ন্যায় বিচারের অনুসারে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। স্টার দিয়ে নিচে লেখেন 38 ধারার ন্যায়, 38 ধারার ন্যায়। দলিল বাতিলের মামলায় যিনি ডিক্রি পাইছে তিনি ক্ষতিপূরণ দিবে কারে, বিবাদীরে। বুঝেছেন? 38-এর মতো। 38-এ বাদী বিবাদীর দিত না, দলিল বাতিলের মামলা বাদী দিবে কারে, বিবাদীর। এখন আবার বললেন না যে স্যার সে জাল করলো তারে কেন ক্ষতিপূরণ দেব, তারে তো দিবে না, এটা তো বিশেষ পরিস্থিতিতে যে জায়গায় আদালতের মনে হচ্ছে যে দলিল বাতিলের কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই পরিস্থিতিতে। তার মানে এই না যে সব মামলায় ক্ষতিপূরণ দেওয়া লাগবে। তো এই ছিল আমাদের দলিল বাতিল ভাই। তাহলে দলিল বাতিলের মামলা করে 39 দাঁড়ায়, বাতিল বা বাতিল যোগ্য। আংশিক বাতিল 40, দলিল বাতিলের মামলা ক্ষতিপূরণ 41। দলিল বাতিলের মামলা কে করতে পারে, দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে পক্ষ হোক বা না হোক। দলিল বাতিলের মামলায় কে কারে ক্ষতিপূরণ দিবে, বাদী দিবে, বিবাদীরে। দলিল বাতিলের মামলায় বাদী ক্ষতিপূরণ চাইতে পারে, চুক্তি রদের মামলায় ক্ষতিপূরণ চাইতে পারে, বাদী পারে না, বরং বাদীর উল্টো দেওয়া লাগে। সো এখানে অনেক প্রশ্ন আছে, এগুলা বুঝে বুঝে পড়ে ফেলবেন, সব পারবেন আল্লাহর রহমতে। যা বুঝাইলাম একটু যদি বুঝে থাকেন, বিশেষ করে একেবারে সব শেষের প্রশ্নটা দেখেন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী একই দলিল দ্বারা বিভিন্ন অধিকার সৃষ্টি হলে দলিলের একটি অংশ বাতিলযোগ্য হলে আর এক অংশ কি হবে, কেবল বাতিলযোগ্য অংশ নাকচ হবে, অন্যান্য অংশ বহাল থাকবে। সেলফ প্র্যাকটিসের 11 নম্বর প্রশ্নটা গতবার আসছে, দেখেন 11 নম্বর। একটি জাহাজের মালিক প্রতারণামূলকভাবে জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত মর্মে একজন দায় গ্রাহক খকে উক্ত জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। জাহাজের মালিক বলছে যে যা, এই জাহাজ কোনো সমস্যা নাই, এই জাহাজ আটলান্টিক পাড়ি দিয়ে যাইতে পারবে, তুই বীমা কর। খ বীমা পলিসি করে। এখন খ তো বীমা করছে, কিন্তু পরে জানতে পারলো এই প্রতারণার কথা, তার মানে এটা বাতিল যোগ্য। খ উক্ত পলিসি কি করতে পারে, বাতিলের জন্য মামলা করতে পারে। এই জায়গায় সেম উদাহরণ, যদি বাতিল না থাকে, যদি রদ থাকে, তাহলে উত্তর হবে কি, রদ। কারণ বাতিল যোগ্য ক্ষেত্রে রদের মামলাও করা যায়, বাতিলের মামলাও করা যায়। আঠারো, ক্ষেত্র বিশেষে আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপরপক্ষকে ন্যায় বিচারের স্বার্থে নিম্নলিখিত কোন প্রকৃতির প্রতিকার দিতে পারে। কি প্রতিকার, আর্থিক ক্ষতিপূরণ। 20 নাম্বারটা দেখেন, দলিলটি জাল এবং বাদীর উপর বাধ্যকর মর্মে 42 ধারায় শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়ের করা যায় যদি, এই যে দেখেন, দলিলটি শুরুতে বাতিল হয় আর যে ক্ষেত্রে বাদী দলিলের কি না, পক্ষ না। লেখাইছি না ভাই, যে পক্ষ থাকলে দলিল বাতিল, পক্ষ থাক বা না থাক, যদি রেজিস্ট্রি হয় দলিল বাতিল, আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে হলো ঘোষণামূলক। তো আমাদের একটু বিরতি, আর বিরতির পর আমরা সুনির্দিষ্ট লাঞ্চের আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। বিরতি, পূর্ণামার একটু চা খাওয়ান, আমাদের একটু বিরতি, 10 মিনিটের বিরতি, তারপরে শুরু করবো আবার। ঘোষণামূলক মামলা
ডিক্লারেটরি স্যুট, হ্যাঁ দেখান, ডিক্লারেটরি স্যুট বা ঘোষণামূলক মামলা ধারা 42 থেকে 44, 42 থেকে 44। দেখেন, এই ঘোষণামূলক মামলা এটা হলো যে যখন কোনো সম্পত্তিতে, একটু শুনেন, যখন কোনো সম্পত্তিতে অথবা কোনো পদের উপরে আপনার আইনগত অধিকার আছে, অর্থাৎ আপনি একটা সম্পত্তির মালিক বা আপনি ভোট দেওয়ার অধিকারী, কিন্তু আপনার এটা অস্বীকার করছে, এটা কি করছে, অস্বীকার করছে। অর্থাৎ যখন কোথাও আপনি আইনগতভাবে কোনো জিনিসের অধিকারী বা কোনো সত্ত্বের অধিকারী কিন্তু অপর পক্ষ এসে এটার অস্বীকার করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। আপনি মালিকানা অস্বীকার করছে, আপনি ভোট দেওয়ার অধিকারী, ভোট দিতে দেয় নাই, লাশ পুড়াইবার অধিকারী, লাশ পুড়াইতে দেয় নাই, তারপরে কবর দেওয়ার অধিকারী, কবর দিতে দেয় নাই, তারপরে দিনেশের পালক পুত্র এসে দাবি করতেছে যে আমি হলাম দিনেশের দত্তক পুত্র, অন্যরা অস্বীকার করতেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার হলো কি মামলা, ঘোষণামূলক মামলা। এই যে দেখেন যে ঘোষণামূলক মামলা বা ডিক্লারেটরি স্যুট, কোন ব্যক্তির আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোন ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমায় আদালত মঞ্জুর করে যে ডিক্রি দেয় তাই হলো কি ডিক্রি, ঘোষণামূলক ডিক্রি। আন্ডারলাইন করবেন, ঘোষণা ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য মামলা করা যায়। ঘোষণা ইতিবাচক হতে পারে, আবার কি নেতিবাচক হতে পারে। যদি বলেন স্যার নেতিবাচক কিরকম, ইতিবাচক হলো দিনেশের কাছে একজন আইসে দিনেশের বাবা বলে দাবি করতেছে, দিনেশ বলতেছে না তুই আমার ছেলে না, তাহলে সে মামলা করবে যে আমার দিনেশের ছেলে হিসেবে ঘোষণা দেওয়া হোক, এটা হলো ইতিবাচক। আর দিনের যদি আগে মামলা করে, দিনেশ বলে যে আমি অমুকের বাবা না, এই মর্মে ঘোষণা দেওয়া হোক, এটা হলো কি নেতিবাচক। বুঝছেন? তাহলে ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। এবং এখানে ওই দুইটা বিষয় বলছে, 42 ধারায় বলা হয়েছে, দেখেন, আইনানুগ পরিচয় গোল্ডেন লিগ্যাল ক্যারেক্টার, অথবা কোন সম্পত্তিতে গোল দেবেন সত্ত্বের অধিকারী। এই ফ্যানটা অফ করে দেন, এই ফ্যানটা এটা অফ করে, এটা অফ, এটা অফ করে, হ্যাঁ। তো তাহলে এখানে ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। আর কিসের অধিকার থাকবে, আইনানুগ পরিচয় বা কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, আইনানুগ পরিচয় বা কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী। এবং আদালত যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে, দেখেন 1 নম্বরে দেখেন ওই 42 ধারার অধীন দুইটি বিষয়ে ঘোষণামূলক ডিক্রি মানে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। একটা হলো বাদীর আইনগত পরিচয়ের জন্য, আর একটা হলো সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। এখন আমরা চলে এসে ঘোষণামূলক মামলা কে করতে পারে। ঘোষণামূলক মামলা যে কোনো সম্পত্তির অধিকারী সে পারে, আর যে কোনো পদের অধিকারী সে পারে। এবং তার এই যে দেখেন এখানে 3টা কারণ বলছে, যে কোনো ব্যক্তি, এটা একটু চালান নাহলে আবার লাগে না, ওই জায়গা চলে যায়। যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী, মানে যার আইনগত কি আছে, পরিচয় আছে, বা কোন সম্পত্তিতে আন্ডারলাইন করেন সত্ত্বের অধিকারী। একটা দেখেন লিগ্যাল ক্যারেক্টার, আর একটা হলো পারসন এন্টাইটেল টু প্রপার্টি। লিগ্যাল ক্যারেক্টার আর একটা কি পারসন এন্টাইটেল টু প্রপার্টি। এবং 3 নাম্বার পয়েন্টে ইম্পর্টেন্ট, দেখেন যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে, আন্ডারলাইন করেন, অস্বীকার করা হয়েছে বা অস্বীকারের কি নেওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে বা অথবা অস্বীকারের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই হলো কথা। ঘোষণামূলক মামলা অ্যাকচুয়ালি হয় আপনার পদের অধিকার থাকতে হবে, নাহলে সম্পত্তির অধিকার থাকতে হবে, এবং আপনার এই অধিকারগুলো কেউ কি করছে, অস্বীকার করছে অথবা অস্বীকারের উদ্যোগ নিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি মামলা করতে হবে, ঘোষণামূলক মামলা করতে হবে। আর এখানে অনেক কথা আছে, এখানে কতগুলো পয়েন্ট আছে দেখেন। ঘোষণামূলক মামলায় প্রতিকার পাওয়ার শর্তাবলী 1 নম্বরে বলছে যে আইনগত মর্যাদার অধিকারী। এই যে যা বললাম, আইনগত মর্যাদা মানে অমুক অমুকের পিতা, অমুক অমুকের হেডমাস্টার হওয়ার অধিকারী, অমুক লাশ পড়ানোর অধিকারী, অমুক রেস্টুরেন্টে খাওয়ার অধিকারী, অমুক ভোট দেওয়ার অধিকারী, এগুলো হলো আইনগত পরিচয়। 2 নম্বরে দেখেন সম্পত্তি সম্পর্কিত কোনো অধিকারে বাদী অধিকারী, মানে অমুক সম্পত্তির মালিক সে, এটা স্থাবর হইতে পারে, অস্থাবর হইতে পারে। 3 নাম্বার দেখেন অস্বীকার বা অস্বীকার করতে উদ্যোগ, হয় অস্বীকার করছে
নাহলে অস্বীকার করতে কি নিছে, উদ্যোগ নিছে। 4 নাম্বার যেটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। প্রযোজ্য ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা, ফার্দার রিলিফ। এটা বিবিআই, একটু শুনেন, আমার কথা শুনেন। আনুষঙ্গিক প্রতিকার আসলে কি? আপনি যখন ঘোষণা চেয়েছেন তখন আদালত দেখবে যে আপনার এই ঘোষণার সাথে সাথে আরো কিছু চাওয়ার সুযোগ ছিল কিনা। আরো কিছু চাওয়ার যদি সুযোগ থাকে সেটারে বলে আনুষঙ্গিক প্রতিকার। কিভাবে ভাই? ধরেন আপনি দখলেও, আপনার মালিক হিসেবে বেদখল করছে, আপনি দখলেও নাই, মালিকও অস্বীকার করছে। এখন আপনি যদি শুধু 42-এ মালিকানা চান, আপনার তো এই মামলায় দখল চাওয়ারও কি ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনি শুধু ঘোষণা চাইছেন। শুধু ঘোষণা যদি চান, ধরেন আদালত আপনার ঘোষণা দিল, কিন্তু দখল পাওয়ার জন্য তো আবার আবার আপনার আদালতে যাওয়া লাগবে। কিন্তু এই দুইটা জিনিস একই মামলায় চাওয়া যায়। তাহলে ঘোষণার সাথে সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে অবশ্যই চাইতে হবে। আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার না চান, আদালত আপনারে তেমন কোনো ঘোষণা দিবে না। বুঝেছেন? তাহলে যদি বলে যে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া কি বাধ্যতামূলক, যদি চাওয়ার সুযোগ থাকে বাধ্যতামূলক। যদি আনুষঙ্গিক প্রতিকার না চান, আপনারে ঘোষণা দিবে দিবে না। মামলার সাথে সাথে খারিজ করবে না, বাট আলটিমেটলি ওই যে আমি দেওয়ানি মামলায় পড়েছিলাম 23 আদেশের 1 বিধিতে ফর্মাল ডিফেক্ট বলে কি, লাস্টে গিয়ে আপনি কোনো প্রতিকার পাবেন না। এই যে দেখেন যে বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি সে আনুষঙ্গিক, আন্ডারলাইন করবেন, যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে অস্বীকার করবে। যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত ডিক্রি দিতে কি করবে, অস্বীকার করবে। কারণ এই যে দেখেন 42 ধারায় বলা হয়েছে শর্ত থাকে যে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে কি থাকে, বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। তাহলে যেমন দেখেন এই যে ক্ষেত্রে যে ক্ষেত্রে সম্পত্তিতে দখলে নাই, পাইছেন, সেই ক্ষেত্রে বাদী উক্ত সম্পত্তির মালিক মর্মে ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও প্রার্থনা করবে, বা কোন দলিল জাল মর্মে ঘোষণার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে উক্ত দলিলটি বাতিলের জন্য মামলা করবে। ধরেন দলিলটা জাল, আপনি পক্ষ না কিন্তু রেজিস্টার্ড, শুধু ঘোষণামূলক মামলা করলে হবে না। আমরা জানি রেজিস্টার্ড থাকলে কি করা লাগে, বাতিলও করা লাগে। তাহলে শুধু ঘোষণা করলে তো হবে না, বাতিলের মামলা না করলে আপনার তো ওই ডিক্রি নিবন্ধন অফিসে যাবে না। তাহলে ঘোষণা সাথে সাথে বাতিল হলো আনুষঙ্গিক প্রতিকার, বা ঘোষণার সাথে সাথে দখল হলো আনুষঙ্গিক প্রতিকার। এমন ক্ষেত্রে ঘোষণা হলো মুখ্য প্রতিকার এবং যেখানে দখল প্রার্থনা বা দলিল বাতিল চাওয়া সেটা হলো কি প্রতিকার, আনুষঙ্গিক প্রতিকার। এখন পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ, মনে রাখেন ফার্দার রিলিফ চাওয়া কি বাধ্যতামূলক? জি বাধ্যতামূলক। কি বলেন? বাধ্যতামূলক। সো এই জায়গা আর পড়ার নাই, চলে আসেন কোর্ট ফি। কোর্ট ফি শুধু যদি ঘোষণা চান 300, আর ঘোষণার সাথে যদি অন্য কিছু চান তাহলে অ্যাড বলে রাখুন। সহজ কথা, ঘোষণা যদি 3টা চান, চাইলেন যে অমুক অমুকের পিতা অমুক অমুক, চাইলেন যে দীনেশ চাইছে যে ক্যাটরিনা কাইফ আমার স্ত্রী, অমুক আমার শাশুড়ি, 2টা ঘোষণা চাইছেন, কত? 600। যদি 3টা ঘোষণা চান 900। আর যদি ঘোষণার সাথে আপনি আনুষঙ্গিক প্রতিকার চাইছেন তাহলে সেটা কি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। আসেন কেন, সে উদাহরণে তো যাই না, এখন আসতেছি। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসছে কিন্তু যে 3টা ঘোষণা চাইছে, প্রতিকার কি, মানে কোর্ট ফি কত? 900 টাকা। আর আরেকটা কথা হলো ঘোষণামূলক মামলার কোর্ট ফি কিন্তু নির্ধারিত কোর্ট ফি, নির্ধারিত হলো 300। তামাদি মেয়াদ আসেন, তামাদি মেয়াদ। কোন ঘোষণামূলক মামলার শুধু ঘোষণা যদি চান 120 অনুচ্ছেদে 6 বছর। ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 120 অনুচ্ছেদে কতদিন? 6 বছর। যদি ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার চান তাহলে আর সে 120 না, ওই আনুষঙ্গিক প্রতিকারের যে তামাদি মেয়াদ সেই তামাদি মেয়াদ। যদি ঘোষণার সাথে দখল চান 842 চান তাহলে 12 বছর ওইটার সাথে, ঠিক আছে। আর শুধু যদি একা থাকে তাহলে 6 বছর। কিন্তু একটা ব্যতিক্রম হলো দলিল জাল মর্মে ঘোষণা 3 বছর। ওই যে 92-93 একটু আগে বললাম না, শুধু ঘোষণা 6 বছর, কিন্তু দলিল যদি জাল মর্মে ঘোষণা চান তাহলে কয় বছর? 3 বছর।
তাহলে ঘোষণামূলক মামলার কোর্ট ফি একরকম, যদি আনুষঙ্গিক প্রতিকার চান আর একরকম। আনুষঙ্গিক প্রতিকার চাইলে অ্যাড ভ্যালিউম হয়ে যায়। ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর, যদি আনুষঙ্গিক প্রতিকার চান তাহলে ওর মতো হয়ে যাবে। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কিসের কিসের অধিকার থাকতে হবে? সম্পত্তির অধিকার আর পদের অধিকার। সংক্ষেপে মনে রাখুন, দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা তার জন্য বাধ্যতামূলক। 3 নাম্বার পয়েন্টটা দেখছেন। তারপরের পয়েন্টটা দেখেন, ঘোষণামূলক মামলার ডিক্রি শুধুমাত্র আন্ডারলাইন করেন পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর। ঘোষণামূলক মামলার ডিক্রি যারা মামলা করছে, বাদী বা বিবাদী, তাদের উপরই বাধ্যকর। এই ঘোষণা কোনো তৃতীয় ব্যক্তির উপর বাধ্যকর না। ঘোষণামূলক মামলার ডিক্রি শুধুমাত্র কার উপর বাধ্যকর? ওই মামলার যারা পক্ষ, বাদী আর বিবাদী, অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। কেমনে? এবার হাইসেন নুরুন নাহার বইয়ের উদাহরণ বলি। দিনেশ মামলা করছে, উদাহরণ দিলে মনে থাকবে। দিনেশ মামলা করছে যে ক্যাটরিনা কাইফ তার স্ত্রী এবং ক্যাটরিনা কাইফের মা তার শাশুড়ি, এই মর্মে ঘোষণা দেয়া হোক। তাহলে দিনেশ এ জায়গা ঘোষণা চাইছে কয়টা? দুইটা। এক হলো ক্যাটরিনা কাইফ তার স্ত্রী, আর তার মা হলো শাশুড়ি। তাহলে কোর্ট ফি কত দিবে? 600। এবং এই মামলায় আদালত ঘোষণা দিছে যে আসলেই ক্যাটরিনা কাইফ দিনেশের স্ত্রী আর তার মা হলো শাশুড়ি। এটুকু বুঝছেন? কিছুদিন পরে এসে সালমান খান মামলা করছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের। সালমান খান মামলা করছে যে ক্যাটরিনা কাইফের সাথে উনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে। সালমান খান এসে দাবি করতেছে যে ক্যাটরিনা হলো আমার ওয়াইফ, সে যাতে আমার সংসার আবার আমার এখানে ফিরে আসে, এই মর্মে মামলা করছে পারিবারিক আদালতে। এখন আগের মামলায় সিদ্ধান্ত হয়ে গেছে যে ক্যাটরিনা কাইফ কার স্ত্রী? দিনেশের। এখন কিছুদিন পরে সালমান খান এসে মামলা করছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা শুধু হাজবেন্ড ওয়াইফই করতে পারে। বুঝেছেন? এখন কথা হলো, আগের মামলার ডিক্রি বা রায় এটা কি এই পরের মামলার উপর বাধ্যকর কিনা? কি নুরুন নাহার কি বলে? আগের মামলায় রায় ক্যাটরিনা আইনে বা দিনেশ এনে দেখাতে পারবে যে এই সালমান তুই এই করতেছিস কি? আমার তো ঘোষণা দিয়েছে এই যে ক্যাটরিনা আমার স্ত্রী, এই যে দেখ আদালতের রায়। এটা কি দিনেশ বা ক্যাটরিনা দেখাইতে পারবে কিনা বলেন? পারবে না। কারণ ঘোষণামূলক আগের মামলায় কি সালমান খান পক্ষ ছিল? ঘোষণামূলক মামলার ডিক্রি শুধু পক্ষগণের উপরই বাধ্যকর। পক্ষ ছিল তো আগের মামলায় দিনেশ, ক্যাটরিনা কাইফ আর তার মা, 3 জন। সালমান খান তো ছিল না। তাহলে ঘোষণামূলক মামলার রায় হলো জাজমেন্ট ইন পার্সোনাম। যে মামলার রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর সেটারে বলে জাজমেন্ট ইন পার্সোনাম। যদি আপনাকে বলে যে জাজমেন্ট ইন পার্সোনাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন মামলার রায় হতে পারে? 42 ধারার মামলা। আর বলছে কত ধারায়? 43। এখানে একটা কথা লেখেন, ইফেক্ট অফ ডিক্লারেশন। ইফেক্ট, EFFECT, ইফেক্ট, EFFECT, EFFECT, ইফেক্ট অফ ডিক্লারেশন, DEC LARA, DEC LARA TION। বাংলা লেখেন ঘোষণার ফলাফল। ঘোষণার ফলাফল কোথায় আছে? জাজমেন্ট ইন পার্সোনাম। যে রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর সেটার বলে জাজমেন্ট ইন পার্সোনাম। কত ধারায়? 43 ধারায়। তাহলে যদি বলা জাজমেন্ট ইন পার্সোনাম কত ধারায় আছে? আর ঘোষণামূলক মামলার ডিক্রি জারি দেখেন, ঘোষণামূলক মামলায় ডিক্রি জারি করার কোনো দরকার নাই, ঘোষণা দেওয়ার সাথে সাথেই ওটা অলরেডি কার্যকর হয়ে থাকে। কোনটা ভাই? পার্সোনাল না, জাজমেন্ট ইন পার্সোনাম, PERSONAM, পার্সোনাম। জাজমেন্ট ইন পার্সোনাম এটা 43 ধারা। আর জাজমেন্ট ইন পার্সোনাম কাকে বলে? যে রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর। সো এখানে অনেক প্রশ্ন আছে, এগুলা পড়ে ফেলেন। VBI বিগত বছর প্রশ্ন সব মনোযোগ দিয়ে পড়েন।
আর সেলফ প্র্যাকটিসের হ্যাঁ এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, এইগুলো পড়লেই এনাফ। এই বিশেষ করে 17 নাম্বার দেখেন, 17 হুবহু এখান থেকে আল্লাহর রহমতে প্রশ্ন আসবে। 17, 18, 19 এগুলা বুঝে বুঝে পড়বেন। যদি না বুঝেন আমার জানাইতে হবে, স্যার এটা আমি বুঝি নাই। 17, 18, 19, 20 এগুলা ভিভিআই। এবং সেই সাথে সাথে আমরা যে ওই যে 100 মার্কের মডেল টেস্ট নিছিলাম এসআর অ্যাক্টের, মোট 17টা মডেল টেস্ট নিছি না, আজকে দিলে 17টা, শুধু এসআর অ্যাক্টের যে মডেল টেস্ট নিছিলাম না, ওই প্রশ্নটা একটু মুখস্থ না, এমনি বুঝে বুঝে যাবেন যে এই জায়গা কি কি হলো কি কি হলো না, বুঝছেন? আচ্ছা দেখেন, চলে আসি আমরা রিসিভার নিয়োগ। রিসিভার সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। রিসিভার হলো, সহজ কথা ওই সময় বলছিলাম যে আদালতের দায়িত্ব যদি কেউ পালন করে সেটা হচ্ছে কমিশন, মনে আছে? আর পক্ষগণের দায়িত্ব যে পালন করে সে রিসিভার। তাহলে এই রিসিভার সম্পর্কে দেওয়ানি কাজ সুনির্দিষ্ট প্রতিকার আছে কত ধারায়? 44 ধারায়। এই এখানে এতটুকুই পড়বো, রিসিভার আছে 44 ধারায়, বাট এটা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির 40 আদেশ অনুসারে, ঠিক আছে? আর এখানে যে যে জিনিসটা আমার মনে রাখা দরকার, দেখেন মামলা বিচারাধীন থাকা অবস্থায়, এটা গোল্ডেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায়, হ্যাঁ এই যে লেখা আছে আদেশ 40 লেখাই আছে, ওই যে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গোল দিছেন, এই যে নিয়োগ কর্তব্য দায় দায়িত্ব 1908 সালের দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে, নিচে লেখা আছে দেওয়ানি কার্যবিধি 40 নং আদেশ অনুযায়ী আদালত রিসিভার নিয়োগ করতে পারে। সো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে রিসিভার নিয়োগ করতে পারে দেওয়ানি মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায়, কখন? মামলা বিচারাধীন থাকা অবস্থায়, মামলা বিচারাধীন থাকা অবস্থায়। এর এর দায়িত্ব কর্তব্য এগুলা নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? কত নং আদেশ দ্বারা? 40 নং আদেশ দ্বারা, বুঝেছেন? বিগত বছর প্রশ্ন দেখেন যে রিসিভার নিয়োগ করা হয় দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ড্যাশ অনুযায়ী, অর্ডার কত? 40 রোল 1। আর আমি একটু মনে করাই দিই, রিসিভারের ক্ষেত্রে শুনেন, এই যে দেওয়ানি কার্যবিধির মোট প্রতিকার কয়টা, কয়টা শিখাইছি? সরি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট প্রতিকার কয়টা? 8টা না? 8টারে দেওয়া যায় কয়টি উপায়ে? এই 8টার মধ্যে শুধু একটা প্রতিকারে মামলা করা যায় না, এটা মামলার মধ্যে চাইতে হয়, এটা হলো রিসিভার। শুধু রিসিভার চেয়ে কোনো মামলা করা যায় না, যে কোনো একটা মামলা চলমান থাকে তার মধ্যে রিসিভারের আবেদন করতে হয়, বুঝেছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোনটি মূল মামলার মাধ্যমে চাওয়া যায় না, আরজি দাখিলের মাধ্যমে, কোনটা? রিসিভার। রিসিভারের ক্ষেত্রে অলরেডি কি থাকতে হয়? একটা মামলা চলমান। চলে আসি নিরোধক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। এই প্রিভেন্টিভ রিলিফ হলো যে মানে কোনো ঘটনা ঘটার আগে কাউরে থামাই দেওয়া, মানে আপনি যাতে ক্ষতির সম্মুখীন না হন, আপনি যাতে বেদখল না হন, এই মর্মে আপনি যে প্রতিকার প্রার্থনা করেন এটা বলে প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়। কত ধারা? 6 ধারায়। প্রিভেন্টিভ রিলিফ কি ব্যাখ্যা দিছে 5-এর গ। 5-এর গ এখানে বলছে যে কাজ না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কত ধারায়? 6 ধারায়। ব্যাখ্যা করছে কততে? 5-এর গ। 5-এর গ। আর প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন, মানে হাউ গ্রান্টেড, মানে কিভাবে দিবে? স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, এটা বলছে 52 ধারায়। এই যে দেখেন, যেভাবে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় ধারা 52 ধারায় বিধান করা হয়েছে নিষেধাজ্ঞা স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়। কি ক্ষমতা বলে? বিবেচনা ক্ষমতা। কি 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 নিষেধাজ্ঞা? স্থায়ী বা অস্থায়ী। আপনাদের মডেল টেস্টে একবার আসছে যে 52 ধারায় নিষেধাজ্ঞা কয় প্রকার? কয় প্রকার? স্থায়ী আর অস্থায়ী, বুঝছেন? সংজ্ঞা দিছে 6 প্রিভেন্টিভ রিলিফ, আর ব্যাখ্যা আছে 5-এর গতে। আর প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দিবে এটা আছে কততে? 52-তে। এই যে দেখেন হুবহু এই লাইনটা দিয়ে প্রশ্ন আসবে যে প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন টেম্পোরারি অর পারপিচুয়াল। কত ধারায় আছে?
প্রিভেন্টিভ, প্রিলিভ আর টেম্পোরারি পারপিচুয়াল দেখলেই চলে যাবেন কততে? 52। তো জেনে রাখা ভালো, এগুলো আর পড়ার কিছু নাই। আসেন আমরা নিষেধাজ্ঞার প্রকারভেদ পড়ি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে অ্যাকচুয়ালি নিষেধাজ্ঞা কয় প্রকার। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 52 ধারায় নিষেধাজ্ঞা কয় প্রকার ভাই? 2 প্রকার। আর যদি আমি সার্বিকভাবে আলোচনা করি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা কয় প্রকার? 3 প্রকার। স্থায়ী, অস্থায়ী, বাধ্যতামূলক। স্থায়ী, অস্থায়ী, বাধ্যতামূলক। হ্যাঁ, ধারা উল্লেখ না করলে 3 প্রকার: স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক। এখন স্থায়ী আর চিরস্থায়ী কিন্তু একই, বুঝেছেন? আর আমি নিষেধাজ্ঞা বিস্তারিত ব্যাখ্যা করতেছি না কেন, ওই দেওয়ানিতে ব্যাখ্যা করছি না ভাই, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হুমকি দিছে, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন আরজির মাধ্যমে। আরো দ্রুত প্রতিকার চান, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন দরখাস্তের মাধ্যমে। আরো দ্রুত প্রতিকার চান, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইবেন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে, নাকি? আর যখন কোনো ঘটনা ঘইটা গেছে তখন মামলা করতে হবে কিসের? বাধ্যতামূলক নিষেধাজ্ঞার। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আছে কত ধারায়? 55। এখন প্রিভেন্টিভ, রিলিফ স্থায়ী আর অস্থায়ী রে বলে, বা কিছু ক্ষেত্রে আপনি অন্তর্বর্তীকালীন দিয়েও বলতে পারেন, কিন্তু বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু প্রিভেন্টিভ, রিলিফ না। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কখন চাওয়া হয়? যখন ঘটনা ঘটে গেছে, ওইটারে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞার স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিচ্ছে 53 ধারায়। কত ধারা বলেন? 53 ধারা। প্রথমে আমরা চলে আসি, এই জায়গা থেকে প্রশ্ন পাবেন, প্রচুর প্রশ্ন। এই 42 থেকে 57 এর মধ্যে 3-4টা প্রশ্ন পেয়ে যাবেন, 5টাও পাইতে পারেন এখান থেকে। জি, দেখেন তো অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা আমরা সংজ্ঞা জানি, এটা দেওয়া হয় কখন? মামলা চলাকালীন সময়, এবং এটা নিয়ন্ত্রিত হয় কোন আইন দ্বারা? দেওয়ানি কার্যবিধি 39। একটু শুনে রাখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53, আর নিয়ন্ত্রিত হয় কোন আইন দ্বারা? দেওয়ানি কার্যবিধির কত আদেশ দ্বারা? 39 আদেশ দ্বারা। একটু পড়ি দেখেন। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার গোলদেন যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে। কখন? মে বি গ্রান্টেড এট এনি পিরিয়ড অফ সুট। আর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা সংজ্ঞা প্লাস মঞ্জুর সবই হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। একটু শুনেন, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে এসআর অ্যাক্টে, মঞ্জুর করা হচ্ছে কোথায়? দেওয়ানি কার্যবিধি। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্লাস মঞ্জুর দুইটাই কোথায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এই যে দেখেন, যে নিষেধাজ্ঞা মোকদ্দমার শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয় তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। এখন এই 53 ধারা থেকে প্রচুর উদাহরণ আসে। আপনি যদি এই জায়গা তো অনেকগুলো নাই, 53 ধারার উদাহরণগুলো হলো এরকম। 54 ধারার উদাহরণ, সরি, মানে স্থায়ী নিষেধাজ্ঞা কখন হবে আর কখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হবে, একটু পরে আসতেছি ওই আলোচনায়। তো তার আগে বিগত বছর প্রশ্নটা দেখেন, দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন প্রতিকারটি কোড অফ সিভিল প্রসিজার 1908 দ্বারা নিয়ন্ত্রিত হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা। দেখছেন? আর চিরস্থায়ী সংজ্ঞাও এসআর অ্যাক্টে, মঞ্জুরও এসআর অ্যাক্টে। আমরা এখানে চলে আসি পরের পেজে, দেখেন। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে যা যা আছে এগুলো সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার, 4, 5 এগুলো ভিবিআই, 4, 5 ভিবিআই। বারো, 13 এগুলো পারবেন, একবার পড়লেই পারবেন ইনশাল্লাহ। আমরা চলে এসেছি 54 ধারা। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, পারপিচুয়াল ইনজাংশন হোয়েন গ্রান্টেড। চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে কোথায় ভাই? 53 ধারায়। মঞ্জুর করা হয় কত ধারায়? 54 ধারায়। তাহলে 54 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এটা হলো আপনার 12 ধারায় একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, মনে আছে?
একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য 12 ধারায় কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। ওই যে ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়ার সম্ভাবনা নাই, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই 4টা 12 ধারার প্রথম 4টা, 54 ধারার প্রথম 4টা হুবহু এক। জাস্ট এই জায়গায় আর একটা গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে 5 নাম্বারটা। এখন আমরা কি জানি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করা হয়? স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করে? কখন করে বলেন? কোন পরিস্থিতির উদ্ভব হলে করে? যখন ঘটনা ঘটে যায়। ঘটনা ঘটে নাই, হুমকি দিছে, ক্ষতির ভয় দিছে, হুমকি দিছে, বললো যে তোমার সাথে আমি আর তোমার দলে আর খেলবো না, তোমারে বেদখল করব, তোমারে ঘুষি দিয়ে নাক ফাটাই ফেলবো, এখনো ফেলে নাই। সেই ক্ষেত্রে এখনো ঘটনা ঘটে নাই, যাতে না ঘটে এই মর্মে কি চাওয়া হয়? চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। এখন দেখেন আমরা এই কারণগুলো একটু দেখি। এই জায়গায় 5টা কারণ আছে, চলে আসেন। যে সম্পত্তি ভোগ, সরি, একেবারে নিচে চলে আসেন। যে 54 ধারার 3য় অংশে ক থেকে উয়া পর্যন্ত নিম্নলিখিত 5টি ক্ষেত্র বা শর্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে। কয়টা ক্ষেত্রে? 5টি। 5টার প্রথমটা দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি হয়। পাইছেন? যেমন দেখেন, সেবায়ত বা ট্রাস্টি প্রশাসকের কাজের ফলে কোন সম্পত্তি ধ্বংস হওয়ার উপক্রম হলে উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। ট্রাস্টি হয়, এটা 12-র মতো হুবহু এক। তারপরে দেখেন খ, দেখেন যেখানে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃতির ক্ষতি হয়েছে তা নির্ণয়ের গোলদেন কোনো মানদণ্ড নাই। মানদণ্ড যে নাই, এটা কোথায় আছে? 12তেও আছে, এ জায়গাও আছে। যেখানে হস্তক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হবে না, এটা 12তেও আছে, এখানেও আছে। যেখানে এমন হস্তক্ষেপের কারণে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না, 12তেও আছে, এখানেও আছে। তাহলে যেটা এখানে নতুন, এটা দেখেন, যেখানে বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। বহুত্ব নিবারণ মানে হলো একই বিষয়ে যেন অনেকগুলো মামলা না হয়, একই বিষয়ে যেন অনেকগুলো মামলা না হয়। তাহলে এখানে একটা বিষয় দেখেন, যে সকল জায়গায় কার্য সম্পাদন চাওয়া যায় সে সকল জায়গায় নিষেধাজ্ঞাও কি চাওয়া যায়, কারণ দুইটার গ্রাউন্ড হুবহু এক না ভাই? একই, জাস্ট নিষেধাজ্ঞার একটা বেশি, সেটা কি? বহুত্ব নিবারণের জন্য। চলে আসেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা যা প্রমাণ করতে হয়। বাদীর কোনো আইনগত অধিকার লঙ্ঘন, এটার অর্থ হলো আপনার কোনো হুমকি দামকি দিছে, ক্ষতি করার হুমকি দামকি দিছে। আর যেটা ভিভিআই, যেটা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো দখলটা। দেখেন, সম্পত্তির ক্ষেত্রে বাদী অবশ্যই তার একচেটিয়া দখল প্রমাণ করবে। যদি বাদী সম্পত্তির দখলে থাকে তাহলে শুধুমাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা রক্ষণীয়। আপনি মালিক কিন্তু সম্পত্তির দখলে নাই, আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে জীবনও আপনারে দিবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অবশ্যই কি প্রমাণ করতে হবে? অবশ্যই দখল। অবশ্যই কি? দখল। মালিকানা থাকলে বলো, না থাকলে সমস্যা নাই, কিন্তু দেখাইতে হবে কি? দখল। তামাদি মেয়াদ দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 6 বছর। লেখেন তামাদি আইনের 120 অনুচ্ছেদ, তামাদি আইনের 120 অনুচ্ছেদ।
তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। তামাদি এর গোল্ডেন 120 অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদ। তো এখানে কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এই জায়গার কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তাহলে যদি আপনাকে বলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়েরে কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার কতগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো মনে রাখেন। আপনাদের বিভিন্ন পরীক্ষায় আমি দিছি যে একজন লোক প্রতিবেশীর আর এমন দেওয়াল তুলছে, বা এমন ভাবে দেওয়াল না, যদি দেওয়াল তুলে তাহলে তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করতে হবে, কিন্তু সে এমন ধোঁয়া ছাড়তেছে যে ধোঁয়াতে দৈনন্দিন কাজ বাজ সে করতে পারতেছে না, তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে। একজন হিন্দু বিধবা তার দেবরের সম্পত্তি দিবে না বলে তার সম্পত্তি অপচয় করতেছে, অপচয় করতেছে, কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। মানে যেটা মানে তাকে ঘটে গেছে প্লাস ঘটার সামনে আরো ঘটবে, সেই ক্ষেত্রে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলাই করবেন। আর যেটা অলরেডি ঘটে গেছে, সামনে আর ঘটার সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক। কিভাবে? দেওয়াল দিয়ে ফেলছে, বাধ্যতামূলক, কিন্তু ধোঁয়া রেগুলার ছড়াচ্ছে, অলরেডি তো আসতেছে, সামনে আরো আসবে, সেই ক্ষেত্রে স্থায়ী। বুঝেন কিনা? বেদখল করে ফেলছে, বাধ্যতামূলক, কিন্তু যে জায়গা আমার ক্ষতি অলরেডি হচ্ছে এবং সামনে আরো হবে, সেই ক্ষেত্রে কি? স্থায়ী নিষেধাজ্ঞা। এই যে দেখেন, এক্স অনুচিত ভাবে ওয়াই এর ট্রেডমার্ক ব্যবহার করে ওয়াই এর কোন ধরনের প্রতিকার চাইতে পারে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। সো এই জায়গায় যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন, আসেন বাধ্যতামূলক নিষেধাজ্ঞায়। দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন। তো এই ম্যান্ডেটরি ইনজাংশনটা কি? যখন ঘটনা কি হয়েছে বলেন, ঘটে গেছে, কোনো কাজ করতে যে ব্যক্তির কোনো বাধ্যবাধকতা আছে তাকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করাতে বাধ্য করার প্রয়োজন হয়, তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। তামাদি মেয়াদ দেখেন 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞারও 120, এটারও কত? 120। এখানে কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালোরাম, কোর্ট ফি লেখেন অ্যাড ভ্যালোরাম। কোর্ট ফিও কত? অ্যাড ভ্যালোরাম। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার বিধান আছে? 55। সেই জায়গায় অনেক উদাহরণ আছে, এগুলো পারবেন ইনশাল্লাহ, বিশেষ করে পড়ে ফেলবেন। 9 নাম্বার, 9, 10, 9, 10, 11, 12, এগুলো সব বিবিআই, এগুলো হুবহু আসবে, ভালোভাবে পড়ে ফেলবেন। 13, 13-র পরে আবার 9 দিছে, ঠিক আছে, এইটাও, এগুলো বিবিআই। আবার বলি, এগুলো ভালোভাবে পড়বেন, সরাসরি এই প্রশ্ন এখান থেকে আসবে। যার বইতে নাই দেখে নিয়েন, একবার দেখলে হবে।
মানে এই জায়গা তো সবই পড়বেন, কিন্তু এই যে যেগুলা এই টাইপের, এগুলো হলো সরাসরি এই জায়গার উদাহরণ, এগুলা দেখতে হবে। চলে আসি, নিষেধাজ্ঞা কখন নামঞ্জুর করা হয়। ইনজাংশন হোয়েন রিফিউজড, ধারা 56। আপনি নিষেধাজ্ঞা চাইলেই যে আপনারা নিষেধাজ্ঞা দেবে ব্যাপারটা তা না, নিষেধাজ্ঞা মঞ্জুর করতেও পারে, আবার কি না মঞ্জুরও করতে পারে। তো তাহলে দেখেন 56 ধারায় গোল্ডেন 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে না, কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায় না, 56 ধারায় কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। তো এই 11টা আমার তো এই মুহূর্তে মনে রাখা পসিবল না, জাস্ট আমি একটু বুঝাই দিচ্ছি যতটুকু আপনার মাথায় থাকে আর কি। দেখেন, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোনো বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি একটা মামলার বিচার অলরেডি হচ্ছে, আপনি নিষেধাজ্ঞার মামলা করছেন যে ওই মামলার বিচার স্থগিত করা হোক, জীবনও স্থগিত করবে না। কিন্তু এই ধারার অধীন আন্ডারলাইন করেন বিচারিক কার্যক্রমের পুনঃপৌনিকতা, মানে বহুত্ব নিবারণ করার জন্য যদি একই বিষয় নিয়ে অনেকগুলো মামলা হয়, সেই ক্ষেত্রে স্থগিত করতে পারে, রেস সাব জুডিস। তাহলে নরমালি বিচার স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা দিবে না, তবে কখন দিতে পারে? মামলার বহুত্ব নিবারণের জন্য। যেমন কি রেস সাব জুডিস। তারপরে 2 নম্বরে দেখেন, যে আদালত নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো কাজ, অধীনস্থ আদালত ছাড়া, এটা বলতেন, অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি দেওয়ানি আদালতের নিষেধাজ্ঞা চাইছেন হাইকোর্টের কার্যক্রম স্থগিত করার জন্য, হাইকোর্ট কি দেওয়ানি আদালতের অধীনস্থ? না। সো যদি নিষেধাজ্ঞা আপনি চাইতেই পারেন, অবশ্যই কি হইতে হবে? অধীনস্থ হইতে হবে। অধীনস্থ বুঝেন না? নিচের আদালত। উপরের আদালতের কার্যক্রম নিষেধাজ্ঞার জন্য, মানে থামানোর জন্য নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। 3 নাম্বার, কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য। আচ্ছা দেখেন, কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। অর্থ হলো যে আপনি যদি কাউরে মামলা করছেন, সে যাতে আদালতে না যায়, মামলা যাতে না করে, থানায় যাতে না যায়, দেওয়ানি আদালতে মামলা যাতে না করে, এই মর্মে নিষেধাজ্ঞা চাইলেও দিবে না। 4 নাম্বার, আন্ডারলাইন কর, সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সরকার কোন একটা জনস্বার্থে কোনো কাজ করতেছে, ধরেন মেট্রো রেল তৈরি করতেছে, বা বিদেশি সরকার কোন সার্বভৌম কাজ করতেছে, তাদের কাজ থামানোর জন্য আপনি নিষেধাজ্ঞা চাইলে জীবনও দিবে না। তারপরে দেখেন পরেরটা, কোন ফৌজদারি কার্যধারা স্থগিত চাওয়ার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞা চাচ্ছেন, ফৌজদারি আদালতের মামলা যাতে না হয়, চাওয়া যাবে না। একজনের ওয়াইফে আর একজন তালাক দিতে পারে না, বিষয়টা হচ্ছে সেরকম। দেওয়ানি আদালত কখনো ফৌজদারি আদালতের ফৌজদারি আদালতের কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপ করতে পারবে না। 6 নাম্বার দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, এরূপ কোন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এটার অর্থ হলো বলছে যে ভাই 12 ধারার ডিক্রি যে জায়গা দেওয়া যাবে না, সেই জায়গায় নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, সহজ কথা। এর পাশে লেখেন ব্যতিক্রম 57 ধারা, ব্যতিক্রম 57 ধারা লেখেন। 12 ধারার ডিক্রি যে জায়গা দেওয়া যাবে না, সে জায়গায় নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। একটা ব্যতিক্রম আছে, সেটা কত? 57। বুঝছেন? তারপরে দেখেন
57টা কি আমরা বুঝবান, উৎপাতের অজুহাতে এমন কোন কাজ প্রতিরোধ করার জন্য যা যুক্তিসঙ্গতভাবে সুস্পষ্ট নয় যে তা উৎপাতের পর্যায়ে পড়বে। উৎপাত বুঝেন, গণ উৎপাত। আপনি এমন কার্য করেছেন আশেপাশের লোকজন বিরক্ত, লাউড স্পিকারে গান বাজানো, তারপরে কুকুর পালা, রাসেল ভাইপার পোষেন, দু একজনে সবল দেয়, তারপরে মানে যেগুলা ইট ভাঙা মেশিন একেবারেই বিল্ডিং দিচ্ছেন ভালো কথা, কিন্তু ব্যবসা বানাইছেন, লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, এগুলো হচ্ছে কি উৎপাত। এখন যেগুলো সুস্পষ্ট উৎপাত না সেই জায়গায় আপনি নিষেধাজ্ঞা চাইলে হবে না। ধরেন আমাদের আনিস বহুদিন পরে ওনার একটা বিয়ে ঠিক হয়েছে, এখন ওই বিয়েতে উনি গান বাজনা বাজাচ্ছে, বাজানোর পরে এখন মিলন যাইয়ে নিষেধাজ্ঞা চাইছে যে ওনার আনিসের বিয়ের জ্বালাই তো বাঁচি না, লাউড স্পিকারে এত জোরে গান বাজাচ্ছে আমরা তো টিকতে পারতেছি না। এখন আনিস যাই বলতেছে যে ওনার দেখতে মর্জি হয়, আমার বয়সটা দেখেন, আমি এই যে এত কষ্ট করে একটা বিয়ে এই যে হচ্ছে ঠিক করছে, আর আমি তো আজীবন বাজাবো না, আমি তো 2 দিনই বাজাবো, এটা তো সুস্পষ্ট উৎপাত না। তখন মিলন এরকম নিষেধাজ্ঞা দিবে না, আদালত বলবে যে যাও বাবা তুমি আরো বাজাও, তুমি 3 দিন বাজাও, কোনো সমস্যা নাই। তাহলে যে ক্ষেত্রে সুস্পষ্ট উৎপাত না সেই ক্ষেত্রে জীবনেও নিষেধাজ্ঞা দেবে না। তারপরে দেখেন একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যে ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে। ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য মানে হলো যে আপনার বাসার ওই জায়গা থেকে ওই প্রায়ই ওই লোক 1-2 ঝুড়ি মাটি নেয় বা বালি নেয়, পুকুর থেকে মাটি বা বালি কি নেয়, বছর খানেক যাবত নিচ্ছে, আপনি কোনো বাধা টাধা দেন না, হঠাৎ করে বলছেন যে আর তুমি নিতে পারবা না, তাহলে বলবে যে তুমি তো এতদিন নিছি, এতদিন তো বাধা দাও না, এতদিন কি ছিল, মৌন সম্মতি ছিল, তাহলে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা কি বলেন দিবে না। জটা বিবিআই ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত কোন সাধারণ কার্যক্রমের মাধ্যমে গোলদেন সম পরিমাণ ফলপ্রসূ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। বুঝছেন না, কিছুই বুঝেন নাই, একটু শুনেন। যে জায়গায় আপনার অন্য কোনো প্রতিকার আছে সে জায়গায় নিষেধাজ্ঞা দিবে না, সাফ কথা। যদি আপনার অন্য কোথাও প্রতিকার চাওয়ার সুযোগ থাকে সেটাই চাইতে হবে, ওইটা না চাই নিষেধাজ্ঞা চাইলে জীবনেও দিবে না। তবে একটা মামলার ক্ষেত্রে যদি অন্য প্রতিকার থাকেও তবুও নিষেধাজ্ঞা চাওয়া যাবে, সেই মামলা হলো ট্রাস্ট ভঙ্গ। কি বলেন, পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন মামলার ক্ষেত্রে সমফলপ্রদ মানে এক প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা চাওয়া যাবে, ট্রাস্ট ভঙ্গ। মনে থাকে যেন, কোন প্রশ্ন আমরা জায়গায় আলোচনা করছি এরকম হয়তো আলোচনা করি নাই, এরকম হয়তো বা 5-6টা প্রশ্ন আসতে পারে, আর যা যা আলোচনা করছি যা যা পরীক্ষায় আসছে সবই আল্লাহর রহমতে আপনারা যায় ওই জায়গা কমন পাবেন, খালি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে। আর যারা এই 2 দিন আগে ঢাকা যাবেন তারপর বলবে যে অমুক জায়গা প্রশ্ন আছে, পীযূষ যাবে ফটোকপি করতে, দিনের যাবে ফটোকপি করতে, মাথায় পড়া এমনি যা আছে ওই প্রশ্ন পড়ে তাও যাবে মাথা থেকে সরে, ঠিক আছে? এগুলো আপনারা করবেন, আমি জানি করবেন, আমার বলার দরকার, নৈতিকভাবে আমি বলে দিচ্ছি, যারা যারা করবেন তারা এটা তাদের ব্যাপার। যখন আপনি অনৈতিক কোনো কিছুর পিছনে ছুটবেন তখন ওইটা যদি আসলেই পান তাহলে তো ভালো, কিন্তু আসলে তো আপনি পাবেন না, ওই জিনিসের পিছে ঢাকা যেয়ে 5 ঘন্টা ছুটবেন, ওই প্রশ্ন দেখবেন, আপনার মাথা এমনি দুর্বল, আপনি যা পড়ছিলেন সব গেছে হারাইয়া, শেষ সব। গতবার এক জায়গার প্রশ্ন ফটোকপি করছেন না, এক সেট কয়েকজনে মিলে করছেন কিনা এই দেখছেন, করছে, তা মাথায় এমনি যে পড়া আছে তাও তাই। আচ্ছা দেখেন, তো এই কথা বলে দিই, কেউ কোনো খারাপ মানে কেউ কোনো অনৈতিক উদ্দেশ্যে কেউ যদি বলে সাড়া দিবেন না, যে আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমি এতদিন কষ্ট করছি, আমি আল্লাহর রহমতে পাস করব, ওগুলা দিয়ে আমার কাজ নাই, এইটুকু নৈতিকতা যদি না থাকে তাহলে লাভ নাই। দেখেন, তাহলে ট্রাস্ট ভঙ্গের মামলা ক্ষেত্রে যদি সমফলপ্রদ প্রতিকার থাকেও তবু কি করা যাবে, মামলা করা যাবে। তারপরটা দেখেন, যখন আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, মানে আপনি এমন কারণে নিষেধাজ্ঞা চাইতেছেন যাতে একজন আদালতের সাহায্য হতে কি হয়, বঞ্চিত হয়। সবশেষেরটা দেখেন,
যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আমি নিষেধাজ্ঞা চাইছি, বাট আমার এই মামলায় কোনো স্বার্থ নাই। কেমনে? বিয়ে হচ্ছে আনিসের, গান বাজনা বানাচ্ছে আনিস, আনিসের আশেপাশের লোকজন কোনো মামলা করে নাই, মিলন থাকে 10 মাইল দূরে, সে যায় নিষেধাজ্ঞা চাইছে যে গান বাজনা যাতে না বাজায়। তাহলে এই জায়গা মিলনের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? যদি বসতো যে আনিসের বাড়ির পাশে সে বাস করে, তার কান জ্বালা বলা হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাইতে পারে। তাহলে ব্যক্তিগত স্বার্থ না থাকলেও নিষেধাজ্ঞা চাওয়া যাবে না। এই 11টা জাস্ট 1-2 বার রিডিং করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আর নিষেধাজ্ঞা তাহলে চাওয়া যাবে না কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। এর ভিতরে বিবিআই যেটা, সেটা হলো যে ট্রাস্ট ভঙ্গের মামলার ক্ষেত্রে অন্য প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা চাওয়া যাবে। আর একটা হলো আপনার যেখানে কার্য সম্পাদন চাওয়া যাবে না সে জায়গায় নিষেধাজ্ঞাও চাওয়া যাবে না, তবে ব্যতিক্রম কত? 57। সো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র সম্পর্কে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারায় বলা আছে? 56। যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রার্থনা মঞ্জুর করতে পারে সেগুলো ড্যাশ দ্বারা উল্লেখ করা আছে। কত ধারায়? 56 ধারা। এগুলো পারবেন কয়টা ক্ষেত্রে? 11টা। পড়ে ফেলবেন সব কষ্ট করে। চলে আসি চুক্তির নেতিবাচক পালনের জন্য নিষেধাজ্ঞা। ওই যে 56 ব্যতিক্রম, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, আন্ডারলাইন করেন। জাস্ট এতটুকু আসতে পারে যে ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট। এই 56 ধারা শুনেন, 57 ধারা, সরি 57 ধারা হলো যে একটা চুক্তিতে দুইটা অংশ থাকবে। কয়টা? একটা হলো হ্যাঁ সূচক, আর একটা হলো না সূচক। আদালত হ্যাঁ সূচক অংশের কার্য সম্পাদনে বাধ্য করতে না পারলেও না সূচক অংশ পালনে বাধ্য করতে পারবে। ধরেন গায়িকা মমতাজ, উনি বলল যে বৈশাখী টেলিভিশনে আমি 2026 সালে পুরোটা গান করব এবং এই সময় আমি অন্য কোনো চ্যানেলে গান করব না। এখন 1 মাস গান গাওয়ার পরে সে বলল যে বৈশাখী টেলিভিশনে আমি আর গান পরিবেশন করব না। তখন বৈশাখী চ্যানেল কর্তৃপক্ষ ওনার বিরুদ্ধে মামলা করবে। মামলা করে, এই চুক্তির অংশ ছিল কয়টা? দুইটা। হ্যাঁ সূচক অংশ হলো গান করবে আর অন্য জায়গা গান করবে না, এটা হলো কি না সূচক। মামলা করে বৈশাখী চ্যানেল কর্তৃপক্ষ তারে গান গাইতে বাধ্য করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা। মনে আছে 21 ধারায় আছে না ব্যক্তিগত যোগ্যতা। কিন্তু সে যাতে অন্য কোথাও গান গাইতে না পারে এই মর্মে কি করতে পারবে? বাধ্য করতে পারবে, মানে নিষেধাজ্ঞা চাইতে পারবে। এটা হলো চুক্তির না সূচক পালনের নিষেধাজ্ঞা, চুক্তির না সূচক অংশ পালনের নিষেধাজ্ঞা। তাহলে কত ধারায়? 57 ধারায়। বুঝেছেন? এই যে দেখেন, ওই যে 56 চতে বলছে না যে যে জায়গায় 12 ধারা ডিক্রি দিবে না সে জায়গায় নিষেধাজ্ঞাও দিবে না। তাহলে এই জায়গা তো তারে বাধ্য করতে পারতেছে না, 12 ধারা ডিক্রি দেওয়া যাবে না, কিন্তু তারে যাতে অন্য কোনো জায়গায় গান না গায় এই মর্মে নিষেধাজ্ঞা দেওয়া যাবে। তার মানে এটা হলো 56 একটা কি ব্যতিক্রম। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারায় আদালত নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 57 ধারা প্রকৃতপক্ষে 56 অনুচ্ছেদের একটি ব্যতিক্রম। 56 অনুচ্ছেদে বিধান করা হয়েছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। আমরা সরাসরি শর্ত সমূহে চলে এসে আসেন। 57 ধারার অপরিহার্য উপাদান হলো এই যে চুক্তিতে অবশ্যই 2টি সম্মতি থাকতে হবে। যে কোনো কার্য করার ইতিবাচক সম্মতি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, বা কোনো কার্য না করার ব্যক্ত বা অব্যক্ত না সূচক সম্মতি নেগেটিভ এগ্রিমেন্ট। এবং না সূচক সম্মতিটির চুক্তির অবশিষ্ট অংশ হতে কি হইতে হবে? পৃথক। বলতেন আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালন করেছে। সো আমরা এখানে একটা উদাহরণ পড়বো, দেখেন উদাহরণটা দেখেন। যেমন আরিফ বদরুলের সাথে এই মর্মে চুক্তি করে যে সে 12 মাসের জন্য আরিফের বদরুলের থিয়েটারে গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। তাহলে আরিফ বলছে 12 মাসের জন্য তোমার থিয়েটারে গান গাইবো আর এই সময় অন্য কোথাও গাইবো না। এখানে ইতিবাচক সম্মতি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলো আরিফ 12 মাসের জন্য বইয়ের থিয়েটারে গান গাইবে, এবং না সূচক বা নেগেটিভ এগ্রিমেন্ট হলো আরিফ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এই ক্ষেত্রে আদালত আরিফকে বিয়ের থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার ডিক্রি দিতে পারে না, কিন্তু আরিফ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করে বা তাকে গান গা হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করার জন্য বি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না, কিন্তু এ যেন অন্যত্র গান পরিবেশন না করে এটার জন্য নিষেধাজ্ঞা পেতে পারে।
তাহলে 57 ধারায় কয়টা অংশ থাকে? দুইটা, একটা হ্যাঁ সূচক, না সূচক। কোনটা পালনে বাধ্য করতে পারবে? না সূচক। কোন ধারার ব্যতিক্রম? 56 ব্যতিক্রম। বিগত বছর প্রশ্ন দেখেন, সুনির্দিষ্ট প্রতিকারের ড্যাশ ধারা নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে। কত ধারা? 57 ধারা। তো এই ছিল আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমরা মাত্র 2 দিনে শেষ করেছি, এবং আপনি এটা যা পড়লাম আল্লাহর রহমতে এখান থেকে আপনি মিনিমাম 6-7 পাবেন ইনশাল্লাহ। আরো বেশি পাবেন, বাট আমরা 6-7 ধরলাম। 7ই এনাফ, 7ই আল্লাহর রহমতে অনেক। একটু চেষ্টা করেন। আর আমাদের আপাতত বিরতি। আজকে তো আমরা যারা অফলাইনে যারা আছি আমরা এখানেই লাঞ্চ করব, সমস্যা নাই, নামাজও পড়বো একসাথে। আমাদের পড়াটা এখানে খাওয়া দাওয়ার পরে আমরা অ্যাডমিট কার্ড বিতরণ করব, তারপরে হলো আমরা পড়বো প্লাস পরীক্ষা। পরীক্ষা 4টেই হবে, আর এরপরেও 1 ঘন্টার মতো আমরা পড়বো, সেটা হলো সাক্ষ্য আইন। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ভালো থাকেন। আমাদের তাহলে ক্লাস শুরু হচ্ছে 2:30টার পরে। 2:30টার পরে। কখন বলেন? 2:30টার পরে। জি।